আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে আমাদের একটা ছোট একটা আলোচনা সভা, যেটার মূল যে প্রতিপাদ্য এটা হচ্ছে মিশন জার্মানি ফ্রম বাংলাদেশ। যে আমরা বাংলাদেশী হয়ে আমরা কিভাবে হচ্ছে উন্নত দেশের দিকে আসার জন্য একটু একটু করে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি। যাদের অলরেডি প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে তারা এর পরবর্তীতে কোন কাজগুলো করতে পারে। এবং যেহেতু এই সাম্প্রতিক সময়ের মধ্যে শুধুমাত্র দেখা যায় যে জার্মানির রাস্তাটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে উন্মুক্ত আছে। অন্যান্য যে পথগুলো আছে, যেমন একটা সময় গত বছরের আগ পর্যন্ত মোটামুটি কানাডায় আসার হচ্ছে প্রচুর ঝোঁক ছিল মানুষের। ওইটা কমতে শুরু করেছে। কানাডা থেকে প্রচুর পরিমাণে মানুষ এখন নিয়মিতভাবে হচ্ছে দেশ ত্যাগ করছেন। নিউজিল্যান্ড থেকে দেশ ত্যাগ করছেন। আগে অনেকে ইংল্যান্ডে যেত, ইউকে, ওই জায়গা থেকেও হচ্ছে অনেকে ইনফ্লেশন থেকে শুরু করে অন্যান্য অনেক কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আগে পর্তুগালে অনেক সহজ ছিল, নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে সহজ উপায় ছিল হচ্ছে পর্তুগালে। এবং পর্তুগালে ইউরোপের মধ্যে অন্যান্য অনেক দেশ থেকে যারা দেখা যেত যে সাধারণত পাসপোর্ট পেতে চাইতো, কিন্তু অনেক বছর ধরে হয়তো ছিল, যেমন ধরেন হচ্ছে ইতালি বা অন্যান্য যেসব দেশগুলো আছে, এই দেশগুলো থেকে আগে পর্তুগালে মানুষ যেত। তো এটা জাস্ট কয়েক মাস আগেই ওরা হচ্ছে ওইখানে টেম্পোরারি থাকার একটা রেসিডেন্স পারমিট, যেটা আগে খুবই সহজ ছিল পাওয়া, ওইটাও হচ্ছে সরকার বন্ধ করে দিয়েছে। এখন আশেপাশের অন্যান্য অনেক দেশ আছে যেগুলোতে এখন পর্যন্ত আসা যায়, কিন্তু তার মধ্যে জার্মানি হচ্ছে সবচেয়ে কম খরচে আসা যায়। এবং কিছু কিছু সুযোগ আছে যেগুলোতে আসলে বলতে গেলে তেমন কোনো টাকা পয়সাই লাগে না। ঠিক আছে? আবার কিছু আছে যেগুলোতে হচ্ছে মাছের তেলে মাছ ভাজা যায়। আমরা হচ্ছে ওই যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে একটু একটু করে দেখার চেষ্টা করব। এবং আমি এম এ আলিম মুকুল বলছি। আমি বর্তমানে হচ্ছে মাস্টার্সে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ব্রেমেন, জার্মানির উত্তর দিকে একটা রাষ্ট্র বলতে পারেন আপনারা। যে ব্রেমেন যে শহরটা আছে এইখানে আমি বিগত 3 বছর ধরে আছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। আমরা ওই চ্যানেলের মাধ্যমে আমরা হচ্ছে বিগত 2022 সালের জানুয়ারি থেকে আমরা হচ্ছে একটু একটু করে লাইভ ক্লাসগুলো নিয়ে, মূলত লম্বাভাবে যে ক্লাসগুলো হয় এগুলোর কমিউনিটিতে বাংলা ভাষাভাষীদের জন্য খুবই অভাব ছিল। আমরা হচ্ছে ওই অভাবটা পূরণ করার চেষ্টা করছি, যাতে যে কোনো মানুষ যে কোনো সময়ে এসে হচ্ছে কোর্স শুরু করতে পারে, বিনামূল্যে করতে পারে। এখানে আমাদের প্লে লিস্ট আছে খুব সুসংগঠিত, A1, A2, B1, আমরা 3টা নিয়ে কাজ করছি এখন। মূলত আমাদের A1 এবং A2 প্লে লিস্টটা তৈরি করা সম্পন্ন হয়ে গিয়েছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক মানুষজন থাকে যারা হচ্ছে অর্থনৈতিকভাবে একটু চ্যালেঞ্জ থাকে, তাদের জন্য যেরকম একটু কষ্টকর হয়ে যায় টাকা ম্যানেজ করার জন্য, তাদের জন্য সবচেয়ে সুন্দর বুদ্ধি হবে হচ্ছে আপনারা আমাদের A1 এর একটা প্লে লিস্ট আছে, এটা দেখে খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। এবং ক্লাসগুলোর সংখ্যাও আসলে অনেক। আমরা অল্প অল্প করে দিয়ে ছোট ছোট ক্লাস, যেগুলো আসলে মানুষ মনে করবে যে আমি শিখে গেছি, কিন্তু আসলে চর্চার থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো মনে হয় যে আহ, নিজে বাক্য গঠন করতে গেলে, অন্যান্য কিছু করতে গেলে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। সো সেই দিক থেকে আমাদের প্লে লিস্টটা হচ্ছে খুবই সমৃদ্ধ বলতে পারেন। হচ্ছে বাংলা ভাষায় আপনারা যতই ইউটিউবের যাই দেখবেন না কেন, তার মধ্যে দেখবেন আমাদের মতো এত লম্বা ক্লাসের এত রিসোর্স আসলে কোনো চ্যানেলেই নেই। এটা আমরা গর্বের সাথে বলতে পারি, শুকর আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের কমিউনিটিতে আমরা হচ্ছে কন্ট্রিবিউট করতে পারতেছি। এবং পাশাপাশি হচ্ছে আমাদের A1, A2, ঠিক আছে, এই কোর্সগুলো যেরকম আছে, এক্সামের প্রিপারেশনের ওয়ার্কশপ আছে। যেমন প্রত্যেক মাসেই হচ্ছে এক একটা করে পরীক্ষা হচ্ছে A1 এর। এবং A1 এর পরীক্ষায় দেখা যায় যে ফলাফল আসলে সবসময় সবার ভালো আসে না। যাতে আরও কিভাবে ভালো করতে পারে, সাফল্য নিশ্চিত করতে পারে, ভালো নাম্বার পেতে পারে, এই জন্য আমরা হচ্ছে অলরেডি এই প্লে লিস্টে 42টা ভিডিও আপলোড করেই দিছি, আরও চলছে আর কি। ঠিক আছে?
আর এটা জাস্ট হচ্ছে একটা আমাদের সূচনা ছিল যে আমাদের আসলে শুরুটা কোথা থেকে হয়েছিল, এবং এখন এই যে জিনিসগুলো আমরা এগুলো কেন শিখব, আমাদের গোলটা আসলে কেমন হওয়া উচিত, এবং কি দিয়ে কি আসতেছে না না আসতেছে। আমি হচ্ছে মানুষজন, আপনাদের সময়ের আসলে অনেক দাম আছে। আমি অন্যান্য যে পডকাস্টগুলো আছে ওইগুলোতে দেখা গেছে যে 4 ঘন্টা 7 ঘন্টার লম্বা সেশন হয়েছে। ওইগুলো অনেকের দেখা যায় যে এত বেশি ধৈর্য থাকে না আর কি। এই জন্য আমি হচ্ছে যত কম কথায় লিখে বোঝানো সম্ভব, এই জন্য হচ্ছে আমি আমার আইপ্যাডটা ব্যবহার করব। আমার হাতের লেখা আসলে কেমন হবে আমি জানি না। আগে থেকেই হচ্ছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে একটু নিজেরা কষ্ট করে একটু বুঝে নেন। হ্যাঁ, আমি হচ্ছে খুব স্নেল খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে এই কিছু জিনিসপত্র হচ্ছে বোঝানোর চেষ্টা করব। সো ওকে, সো আমরা হচ্ছে এইখানটায় আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো। আমার মনে হয় আপনারা একটু খোলা খোলা দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করুন, এদিকে এটার কোনো উন্নতি করা যায় নাকি। স্টিল নাও খোলা খোলাই দেখা যাচ্ছে। এখানে যদি দেখি আমরা, লেখাগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে জার্মানিতে আসলে কি কিভাবে আসা যায়। আমরা যদি একের পর এক দেখতে থাকি, তাহলে আমরা প্রথমত দেখব হচ্ছে এইটাও হলো ধরেন আমাদের জার্মানি যেখানে আমরা আসতে চাচ্ছি, এর জন্য কয়েকটা ভাবে আসা যায়। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এবং আরেকটা হচ্ছে আউসবিল্ডুং। তারপরে যদি আমরা দেখি, এখানে দেখব হচ্ছে আরও একটা ভিসা আছে, ফ্যামিলির ইউনিয়ন ভিসা। যদি কারো হাজবেন্ড অথবা ওয়াইফ থেকে থাকে তাহলে হচ্ছে ফ্যামিলির ইউনিয়ন ভিসায় আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে অপরচুনিটি কার্ড। আমিও বুঝতে পারছি যে এটা আসলে বেশ খোলা আসতেছে। আমি এক কাজ করি, আইপ্যাড দিয়ে না দেখায় আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি ল্যাপটপের স্ক্রিন থেকে দেখাই। এটা মনে হয় ভালো হবে আপনাদের জন্য। সো হোয়াটসঅ্যাপে যেটা বলছিলাম, যে আমরা যে ভিসাগুলো আছে ওইগুলো যদি একের পর এক দেখতে থাকি, তাহলে হচ্ছে আমরা যেটা দেখব, 1 নম্বর হচ্ছে স্টুডেন্ট ভিসা। এবং এই স্টুডেন্ট ভিসায় কিসে কিসে আসা যায়, একটা হচ্ছে ব্যাচেলর, এবং আরেকটা হচ্ছে মাস্টার্স, এইটা একটাই। আরেকটা হচ্ছে আউসবিল্ডুং, আরেকটা হচ্ছে যদি দেখি আমরা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, এবং আরেকটা হচ্ছে সরাসরি জব ভিসা, যদি এমপ্লয়মেন্ট ভিসা আর কি যেটাকে বলে, কারো যদি সরাসরি জব কন্ট্রাক্ট বাংলাদেশ থেকে পেয়ে যায় তাহলে। এবং আরেকটা হচ্ছে অপরচুনিটি কার্ড, যেটা হচ্ছে এই অপরচুনিটি কার্ডটা এই বছরেরই হচ্ছে জুন থেকে শুরু হয়েছে, জুন 2024 থেকে শুরু হয়েছে। এবং এটার হচ্ছে অ্যাকশনটা খুবই তাড়াতাড়ি হচ্ছে। এমবাসিতে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছি যারা অপরচুনিটি কার্ডের জন্য জুন মাসে যখন অ্যাপ্লাই করছিল, জুনের শেষের দিকে এরা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করছিল, এবং জুলাই মাসের শুরুর দিকেই দেখা গেছে এমবাসি তাদের সাথে যোগাযোগ করা শুরু করছে, এবং অনেকে আস্তে আস্তে করে যাওয়া শুরু করবে। অন্যান্য টাইপের ভিসাগুলোতে আপনারা মোটামুটি কম বেশি জানেন যে কিভাবে আসতে হয়। ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য যেটা হচ্ছে, এটা একটা বলতে পারেন যে একটা চ্যালেঞ্জ হচ্ছে, এখানে ব্লক অ্যাকাউন্ট লাগে। এবং ব্লক অ্যাকাউন্ট যেটা, এটা এখন মোটামুটি বলতে পারেন যে বাংলাদেশি টাকায়
14-15 লাখ টাকার মতো হচ্ছে যদি কারো থাকে তাহলে হচ্ছে সে আসতে পারবে। এখন এই টাকাটা আসলে কিভাবে কি ম্যানেজ হয়? যখন একটা অ্যামাউন্টের টাকা আপনারা দিবেন, ওইটাকেই হচ্ছে 12টা কিস্তিতে ইনস্টলমেন্ট, এই 12টা ইনস্টলমেন্টে হচ্ছে সবাইকে আবার জার্মানিতে এসে ফেরত দেওয়া হয়। সো যেই টাকাটা বাংলাদেশ থেকে কেউ ব্লক করে আসে, ওই টাকাটা হচ্ছে আবার জার্মানি এসে ফেরত পাবে। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি নিজে হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে এসেছিলাম এবং তার পরবর্তীতে আমি যখন ব্লকটা আনব্লক করার জন্য রিকোয়েস্ট করছিলাম, আমার সব কাগজপত্রগুলো যখন আমি মোটামুটি হাতে পেয়ে গেছিলাম, আমার ব্লকের জন্য আমার দরকার ছিল হচ্ছে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট। আমি এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট যখন করলাম, তখন হচ্ছে আস্তে আস্তে করে ওই টাকাটা ফেরত দেওয়া শুরু করলো। মাস্টার্স লেভেলে আসাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেউ যদি আসতে পারে, যদি কারো ব্যাচেলর বাংলাদেশ থেকে কমপ্লিট করা থাকে, তাহলে মাস্টার্সে আসতে পারবে। এবং মাস্টার্সে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে টাকাটা, এই টাকাটা সরকার এইখান থেকে আসলে তেমন কিছুই নেয় না। এখান থেকে জাস্ট যে 12টা ইনস্টলমেন্টের ব্লক অ্যাকাউন্ট আছে, এটা এমন না যে এটা দেখাতে হয়। এই সম্পূর্ণ যে টাকাটা আছে, এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হয় আর কি, পাঠায় দিতে হয়। এবং ওইটা হচ্ছে ওইখান থেকে কিছু সংখ্যক টাকা, এটা হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি বলে একটা জিনিস। এই সেমিস্টার কন্ট্রিবিউশন ফি এটা হচ্ছে প্রতি 6 মাস পর পর ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে দিতে হয়। তো 6 মাস পর পর দিতে হয় এটা। এবং এক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে এটা এক এক রকম, ঠিক আছে? সবসময় আসলে একই রকম থাকে না। কিছু ইউনিভার্সিটিতে ধরেন হচ্ছে 40 ইউরো হতে পারে, ওইখান থেকে শুরু করে 400 ইউরো পর্যন্ত। এটা প্রত্যেক 6 মাস পর পর এটা দেওয়ার লাগবে। এখন এটা দিলে সাধারণত যেটা হয় যে এই সেমিস্টার কন্ট্রিবিউশন ফি এর সাথে আরেকটা ট্রান্সপোর্টেশন একটা কার্ড থাকে, ওইটাকে সেমিস্টার টিকিট বলে। এই টিকেটের আন্ডারে আপনি আপনার নিজের যে এরিয়াটা আছে, ওই এরিয়ার আশেপাশে যেখানে যেখানে মানুষজনের সাধারণত যাওয়ার দরকার হয়, এক একটা স্টেট বাই স্টেট আলাদা থাকে, ওই জায়গায় হচ্ছে বিনামূল্যে পুরা ওই 6টা মাস স্টুডেন্টরা হচ্ছে যাওয়া আসা করতে পারে। এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার একটা সুবিধা। এবং জার্মানি স্টিল নাও এত ইনফ্লেশন বা অন্যান্য জিনিসপত্রের কারণে তারপরেও হচ্ছে সেমিস্টার ফি বা টিউশন ফি যেটা, ঠিক আছে, টিউশন ফি বলি কারণ সেমিস্টার ফি বলতে আমি হচ্ছে ওইটা বোঝাচ্ছিলাম যেটা হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি। ওইখানে হচ্ছে কিছু না কিছু টাকা হচ্ছে বলতে হয় যে এই যে যেই টাকাটা আপনারা দেখছেন উপরে 40 থেকে 400 ইউরো, আপনি যদি সর্বোচ্চটাও হিসাব করেন, এইটুকু টাকা কামাতে জার্মানিতে এখন বর্তমানে ধরেন হচ্ছে কারো 4 থেকে 5 দিন কাজ করলেই হয়ে যায়। 6 মাসের ভিতরে 4-5 দিন কাজ করলে ইউনিভার্সিটির টিউশন ফির টাকা ম্যানেজ হয়ে যায়। আর যেইটার নিয়ে হচ্ছে বিপত্তি হয় সাধারণত টিউশন ফি। এই টিউশন ফির জন্যই হচ্ছে উন্নত কান্ট্রি যেগুলো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইগুলোতে মানুষ যেতে পারে না। কারণ ওই সব দেশের টিউশন ফি গুলো ধরেন হচ্ছে থাকে ন্যূনতম $20,000 মতো। এখন এত টাকা এইটা হচ্ছে জার্মান সরকার মৌকুফ করে দেয় শুধুমাত্র আমাদের নাম কাওয়াস্তে। ওই শায়েস্তা ধানের আমলের মতো, চালের আমলের মতো অল্প কিছু টাকা সরকারকে দিয়ে দিলেই হয়ে যায়, আমাদের এই টিউশন ফিটা দেওয়া লাগে না। এটা জার্মানিতে বেশিরভাগ যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ওইগুলোতে হচ্ছে টিউশন ফি ফ্রি। এইটার জন্য হচ্ছে দাদের যে ওয়েবসাইট আছে, দাদ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নামে আপনারা যদি সার্চ দেন, এইখানে যার যার প্রোগ্রাম আছে, যে যে সাবজেক্টে পড়তে চান, সে হতে পারে ইঞ্জিনিয়ারিং, হতে পারে ইংরেজি, হতে পারে ফিলোসফি, হতে পারে ফিজিক্স, যে কোনো সাবজেক্ট আপনারা এইখানে যদি লিখে দেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এইখানে আপনার অনেকগুলো অপশন চলে আসছে। ধরেন আমি ইংলিশ পড়ে এরকম একটা স্টুডেন্টের জন্য যদি আমি এখানে দেখি, কোর্সের টাইপ মাস্টার্স, কোর্সের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংরেজিতেই পড়াশোনা করবেন এবং ব্যাস সার্চ। এখানে অজস্র বিশ্ববিদ্যালয় দেখবেন আপনারা, এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আপনারা যদি একটার পর একটা দেখতে থাকেন, ধরলাম হচ্ছে আমি এই একটা এই বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, এইখানের যেই ওভারভিউ দেখবেন একটা প্রোগ্রামের, এবং এটা কোর্সের ডিটেইলস আছে, মূলত হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই ইয়াটা আছে, ডেডলাইনটা আছে, ডেডলাইনের দিকে খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি হচ্ছে এইটার যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে ওইটা আবার ফুলফিল করতে হবে। এটা কিছু জায়গায় হচ্ছে যে
অ্যাপ্লিকেশন করার জন্য আইএলটিএস অবশ্যই লাগে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট মোটামুটি সবারই থাকে। এটা হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা হচ্ছে খুবই সস্তা, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে এর আগে। এইটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ওদেরকে বললেই ওরা হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে মানে দিয়ে দিবে। আমার বিশ্ববিদ্যালয় থেকে এটা উঠাতে মাত্র 25 টাকা লাগছিল। এইটা একটা আইএলটিএস এর সমমান, মোটামুটি ধরেন আপনার 6 পয়েন্ট বা 6.5 এর সমমান ধরতে পারেন। এটা দিয়ে ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটারটা নিয়ে আসলে পরবর্তীতে যেটা দরকার হয় ওইটা হচ্ছে এমবাসির যখন অ্যাপয়েন্টমেন্টটা থাকবে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ওই সময়টায় হচ্ছে আইএলটিএস এর যেই সার্টিফিকেটটা আছে তখন এইটা লাগবে। ঠিক আছে, তখন এটা লাগবে, কারণ এই আইএলটিএস এর সার্টিফিকেটটা হচ্ছে মূলত এমবাসির রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত এমবাসি রিকোয়ারমেন্ট। তখন ইউনিভার্সিটি যদি এটা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো হলো, আর যদি এমবাসির জন্য ওয়েট করা লাগে তাহলে হচ্ছে এমবাসির জন্য ওইরকম ভাবে এখন মোটামুটি বলতে পারেন আছে 20 মাস অপেক্ষা করতে হয়। এখন এই 20 মাস, এই যে সময়টা, এটা মানুষজন অন্যভাবে ম্যানেজ করতে পারে। কিভাবে? কেউ যদি মনে করে যে না, আমি অ্যাপ্লাই এখন করে রাখি এমবাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং পরবর্তীতে 20 মাসের মধ্যে আমি আমার প্রস্তুতি নিয়ে নেব, আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে, আমি আইএলটিএস এর সার্টিফিকেটও পেয়ে যাব, এবং আমি মোটামুটি নিশ্চিত এর মাঝখানে আমি একবার বা দুইবার বা একাধিকবার আমি অ্যাপ্লাই করে আমি হচ্ছে অফার লেটার পেতে পারবো ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির যে অফার লেটার আছে এটা হয়তো যে কেউ ম্যানেজ করে ফেলতে পারবে, এই বিষয়ে সে হচ্ছে মোটামুটি নিশ্চিত। তখন যেটা করতে পারে যে কেউ, যে এমবাসির যে এরকম একটা অ্যাপয়েন্টমেন্টের ইয়ে আছে, পেজ আছে, এটাকে সিম্পলি আপনারা খুঁজে বের করতে পারবেন। গুগলে যাবেন, গুগলে গেলে যেটা হয় যে জার্মান এমবাসি বাংলাদেশ অ্যাপয়েন্টমেন্ট, বিডি অ্যাপয়েন্টমেন্ট লিখলে এরকম একটা পেজ আসে। ওই পেজ থেকে নিচে যে আরেকটা অপশন আছে, ভিএফএস না, ভিএফএস এটা সম্পূর্ণ অন্য জিনিস। এখানে অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে সামনে সামনে যখন কেউ আগায় যায়, এরপরে গিয়ে হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এইখানে একটা অপশন থাকে, কোথায় গেল, অ্যাপয়েন্টমেন্ট ওয়েট লিস্ট রেজিস্ট্রেশন ফর ন্যাশনাল ভিসা ফ্যামিলি রিউনিয়ন এমপ্লয়মেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর স্টুডেন্ট। সো এইখানে হচ্ছে ছাত্রদেরটা না, দুঃখিত, ছাত্রদেরটা হচ্ছে এইখানটায়। হ্যাঁ, এইখানটায় অলরেডি হচ্ছে এমবাসির বেশ কিছু নির্দেশনা আছে, এখানে বলা আছে 19 মাস, 20 মাস, 23 মাস, এটা নির্ভর করবে যে এমবাসি কি অবস্থায় কাজ করছে। যেটা আমি মূলত দেখাতে যাচ্ছিলাম যে এইখানে একটা অপশন আছে, অল অ্যাডমিশন অলরেডি লেটার রিসিভড, ইয়েস অর নো। যদি কেউ আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে চায় সে এইখান থেকে হচ্ছে নাই, ঠিক আছে, অ্যাডমিশন লেটারে তার হচ্ছে নাই অফার লেটার, সে এইটা পূরণ করে সে হচ্ছে তার যে তথ্যগুলো আছে এইখানে পূরণ করে, বিশেষ করে হচ্ছে পাসপোর্ট বা অন্যান্য তথ্যগুলোর হচ্ছে খুবই ভালো মতো পূরণ করবেন, যাতে এইখানে নামের স্পেলিং বা কোনো কিছু ভুল না হয়। এইখানটায় একটা ক্যাপচা আছে, এটা পূরণ করলেই তারপরে হচ্ছে ইমেলটা, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওইখানে আপনাকে একটা ইমেল যাবে, এবং যেটা আপনি ইমেল ব্যবহার করবেন অবশ্যই ওইটার পাসওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য যে ক্রেডেনশিয়ালগুলো আছে এগুলো মনে রাখবেন, কারণ আপনি পরবর্তীতে এমবাসিতে আর যোগাযোগ করে অন্য ইমেল দিয়ে এটা ওইটা, বা ইমেল ভুলে গেছি এটা ওটা সমস্যা হচ্ছে, এমবাসি আসলে বেশিরভাগ সময় এইসব কথায় পাত্তা দেয় না। এই ওয়েট লিস্টে আপনি নিজেকে ঢুকায়ও আপনি মাঝখান থেকে হচ্ছে, যদি আপনার মই ইনস্ট্রাকশন যদি দেখেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না, তখন হচ্ছে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়ে আইএলটিএস এ মোটামুটি 6.5, সবচেয়ে ভালো হয় 7 বা 7.5 যদি কেউ তুলে রাখতে পারেন, তাহলে হচ্ছে মোটামুটি এই 20 মাস অপেক্ষা করার পরে, এবং 15 লাখ টাকার মতো, অলমোস্ট 15 থেকে 17 লাখ টাকা, কারণ আসতেও আপনার টাকা লাগবে, টিউশন ফি যদিও নাই তারপরেও হচ্ছে ব্লক অ্যাকাউন্টের টাকা লাগবে, এবং তরতর করে হচ্ছে ইউরোর রেট বাড়তে থাকে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে সময়ও লাগবে, এবং অন্যান্য সব কিছু মিলায় এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য, যেটা ডয়সে বলে হচ্ছে সুপার লেসিস। আপনারা হচ্ছে প্রথম যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটাতে হচ্ছে খুব সহজেই আসতে পারবেন। আরেকটা
যেটা অনেকে বলতে পারে, ভাই আমার তো টাকা নাই, আমার তো বাবার এত টাকা নাই, আমি তো এত আসতে পারবো না। তাদের জন্য হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং এর জন্য শুধুমাত্র লাগবে বাংলাদেশের এইচএসসি পাস এর সার্টিফিকেট। এবং জার্মান ল্যাঙ্গুয়েজের ৩টা ধাপ আছে। প্রথম ধাপ এটা যদি হয় A1, দ্বিতীয় ধাপ হচ্ছে A2, এরপরের ধাপ B1। এই ৩টা ধাপ কমপ্লিট করার পরে B1 সার্টিফিকেট যেটা আছে, এই B1 এর সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। সবচেয়ে ভালো হয় যদি প্রত্যেকটা লেভেলের পরীক্ষা দিয়ে আগায়। আপনার মূলত দরকার হবে হচ্ছে B1 এর সার্টিফিকেট। অনেক হাউস বিল্ডিং আছে যেগুলোর জন্য B2 ও লাগে। বিশেষ করে হচ্ছে নার্সিং এর হাউস বিল্ডিংটা হচ্ছে খুবই ট্রেন্ডিং, এবং বেতনও মাশাআল্লাহ বেশ ভালো, এবং চাকরি পাওয়া খুব সহজ। নার্স হিসেবে যদি কেউ কাজ করতে চায়, নার্সের তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখি। যেমন হচ্ছে জার্মানিতে যদি ১০০টা পদ থাকে নার্সের জন্য ফাঁকা, এর মাঝখানে শুধুমাত্র ১৯টা পদ হচ্ছে পূরণ হয়। এটা বিগত কয়েকটা বছরের পরিসংখ্যান। ফাঁকা থাকে ৮১টা পদ। ৮১টা পদ ফাঁকা থাকে। আর আমাদের দেশে হচ্ছে অল্প কয়েকটা পদ যদি কোথাও ফাঁকা থাকে, ওইগুলো নিয়ে হচ্ছে খুব মারামারি লেগে যায়। স্বাভাবিক, কারণ হচ্ছে দেশে, আমি আজকেও পরিসংখ্যান দেখছিলাম যে বাংলাদেশের সব বয়সী লোকজন মিলায়ে যদি হিসাব করা হয়, ৩ কোটি মানুষ হচ্ছে বেকার আছে এখন। একেকটা জায়গায় যদি যখনও হচ্ছে চাকরির যে সার্কুলেশন গুলো দেওয়া হয়, বয়স থাকে ৩০-এর মধ্যে, তো এর মাঝখানে অনেক লোকজন বাদ যায়। অ্যাক্টিভলি মানুষজন কিছু না হলে ১০ থেকে ৩০ লাখ মানুষ সবসময় চাকরি, সরকারি বেসরকারি চাকরি খুঁজতেই থাকে। সেইখানে যদি ধরেন ১০০টা পদ ফাঁকা থাকে, ওইখানে হচ্ছে প্রত্যেকটা সিটের জন্য দেখা যাবে যে ৫০ জন হয়তো কম্পিটিটর আছে। অথচ এইসব দেশে, যেসব জায়গায় বেতন ভালো, জীবনমাত্রার মান ভালো, আপনি ৫ বছরে আ এখন বলছে হচ্ছে সবাই ডুয়াল সিটিজেনশিপ পেতে পারবে। মানে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা লাগবে না, এবং ৫ বছরে হচ্ছে পাসপোর্ট পাওয়া সম্ভব। ঠিক আছে? ৫ ইয়ার্স এর ভিতরে পাসপোর্ট পাওয়া সম্ভব। এবং জার্মানি আসার পরেও যখন মানুষজন হচ্ছে যোগাযোগ সবসময় করতে থাকে, পড়াশোনা বা কথোপকথনের মাঝখানে থাকে, এই যে এইখানে ৫ বছরের সার্টিফিকেটের জন্য একটাই রিকোয়ারমেন্ট আছে, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের C1 সার্টিফিকেট। কেউ যদি এই C1 সার্টিফিকেট অর্জন করে ফেলতে পারে, তার হচ্ছে ৫ বছরের মধ্যে পাসপোর্ট হয়ে যাবে, জার্মান পাসপোর্ট। এবং জার্মানির পাসপোর্ট হচ্ছে পৃথিবীর মধ্যে বলতে গেলে র‍্যাংকিং করলে ৪ নাম্বার স্ট্রংগেস্ট পাসপোর্ট, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মধ্যে একটা। কেউ এখন ২০২৪-এ বসে যদি পরিকল্পনা করে যে না, আমি আমার সামনের ৫-১০ বছর পরে আমি আমার জীবনে কি দেখতে চাই, আমি আপনাদেরকে ছোট একটা ধারণা দিয়ে দিই। আপনারা হাউস বিল্ডিং নিয়ে মোটামুটি সবাই ইউটিউবের থ্রুতে আসলে প্রচুর জানেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি বলে দিই। দেখেন, এখন ধরেন এই মাস, জুলাই মাস তো প্রায় শেষ। আমি ধরলাম হচ্ছে আগস্ট থেকে কেউ যদি পড়া শুরু করে, মোটামুটি আগস্ট থেকে আপনি পড়া শুরু করছেন, এটা ২০২৪ সালে। এটা আমাদের যদি ধরেন ১০ মাস, বিশেষ করে আমাদের সাথে কোর্স করলে ১০ মাস লাগে। আমাদের A1 এ হচ্ছে ৩ মাস, এবং A2 তে হচ্ছে ৩ মাস লাগে, এবং B1 এ লাগে হচ্ছে ৪ মাস। তো মোট সব মিলায় হচ্ছে ৩ মাস ৩ মাস ৬ মাস, ৬ মাস ৪ মাস ১০ মাস। ১০ মাসের মধ্যে যে কেউ এই B1 টার লেভেলটা কমপ্লিট করে ফেললো, তারপরে দরকার হলে সে আরো ১ মাস ভালোভাবে পড়াশোনা করলো। ঠিক আছে? তো জুলাইয়ের মধ্যে ধরেন হচ্ছে জুলাই ২০২৫ এর মধ্যে কারোর যদি B1 সার্টিফিকেট থাকে, তারপরে সে কি করতে পারবে? সে হচ্ছে ইমিডিয়েটলি তার এপ্লাই যেগুলো আছে অন্যান্য কাজকর্মগুলো করার পাশাপাশি, বিশেষ করে হচ্ছে এনারকেনুং নামে একটা সিস্টেম আছে। এইটা হচ্ছে জাস্ট এইচএসসি যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটা হচ্ছে কারোর জার্মানির যে ১২তম ক্লাস, ওইটার সাথে মিল আছে নাকি, ঠিক আছে? সমমান নাকি, তো সমমান চেক করে ওইটা এর মাঝেই আপনি করে ফেলতে পারবেন। ওইটা কোনো ব্যাপার না। এইখানে ধরেন হচ্ছে আপনারা এর পরবর্তীতে
যেই হাউস বিল্ডিংগুলো আছে এগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করে তারপরে ধরলাম 2025 যদি নাও হয়, আল্লাহ না করুক, 2026-এর মধ্যে ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারবেন। আর সবচেয়ে যদি কারো ভালো মতো প্রিপারেশন থাকে, খুবই ভালো মতো পড়াশোনা করে, সে যদি ভালো মতো চর্চা করে এবং হচ্ছে স্প্রেকেন এবং হোয়েরেন এই দুইটায় যদি খুব ভালো মতো মনোযোগ দেয়, তা 2025-এর যে ইনটেকটা আছে ওইখানেও হয়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা আপনাদের আশা জাগতে পারে, এটা হচ্ছে এখন হচ্ছে 2024, আমরা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার আমরা হচ্ছে মোটামুটি সবার আগে 2021-এর ডিসেম্বরে আমরা হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করছিলাম, হাউস বিল্ডিং নিয়ে। তখন আসলে এত বেশি মানুষ জানতো না, এটা নিয়ে এত বেশি আলাপ আলোচনা হতো না, কারণ তখন কোভিড নিয়ে মানুষ আসলে প্রচন্ড ব্যস্ত। এই নিয়মটা যখন হয়েছিল যে 2020 সালের মার্চ মাসে, তখন যখন কোভিড শুরু হয় ওই সময় হচ্ছে হাউস বিল্ডিং এর যে অফারটা আগে শুধুমাত্র জার্মানদের জন্য ছিল, এবং এটা শুরু হয়েছিল আসলে বেশ অনেক আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পর পর দিয়ে হচ্ছে এই হাউস বিল্ডিংটা শুরু হয়েছিল, যে ওরা হচ্ছে কর্মমুখী শিক্ষায় ওরা হচ্ছে মনোযোগ দিবে। একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখলো যে আসলে জার্মান ছেলেপেলেদের জন্য আসলে হচ্ছে না আর কি, ওদের যেহেতু প্রচুর মানুষ ছেলেরা বিশেষ করে মারা গিয়েছে, ওদের জন্মহার অনেক কম, বাইরে ইউরোপের অন্যান্য দেশের জন্য হচ্ছে ওটা ওপেন করে দিছে, ওপেন করে দেওয়ার পরেও আসলে হচ্ছে না। এখন 2021-এ আমরা যখন আমাদের একদম ফার্স্ট ভিডিও চ্যানেলে গিয়ে দেখবেন যে আমরা এরকমই একটা আলোচনা সভা করছিলাম, ওইখানে সবাই বলছিল যে ভাইয়া সবকিছু তো বুঝলাম, পরে দিয়ে আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে আমাদের এখন সবচেয়ে বেশি যেটা দরকার এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। তো আমি বললাম ঠিক আছে, আমি অল্প স্বল্প পারি, খুব বেশি ভালো পারি না, কিন্তু আমি আমার যতখানি সাধ্য আছে আমি দরকার হলে একটু শিখে একটু পড়াশোনা করে তারপরে হচ্ছে শেখানো শুরু করে দিতে পারবো আপনাদেরকে। এবং কিছু যে ক্লাসগুলো আমরা নিব শুক্রবারে, কারণ আমার শুক্রবারে একদিন দেখলাম যে সময় মিলে বাংলাদেশের মানুষজনের সাথে, ওই সময়টায় হচ্ছে আমি যেখানে কাজগুলো করতাম বা আমার ইউনিভার্সিটি মাস্টার্স প্রজেক্ট, ওই দিনটায় আমি হচ্ছে 2-3 ঘন্টার জন্য আমি একটু সময় পেতাম। ওই সময়গুলো থেকে 2022 থেকে আমাদের ক্লাস করানো শুরু হলো। পুরা 2022 সালে আমরা A1টা কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে 2023 সাল গেল। 2023 এবং 2024 দুইটা মিলায়ে হচ্ছে আমরা আমাদের A2 যে ইয়াটা আছে, আমাদের যে প্লে লিস্টটা আছে ওইটা করলাম। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কেউ যদি আসলে ডুব দেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে চ্যানেলটা আছে এটা হচ্ছে একটা গুপ্তধন, পুরা গুপ্তধন। আপনি ভিতরে জানেনও না যে ভিতরে কি কি জিনিস রয়েছে, যেগুলো মানুষজন হাজার হাজার লাখ লাখ টাকা কোর্স করেও ভালো মতো শিখতে পারে না। এইখানে প্রত্যেকটার জন্য ধরেন ভোকাবুলারির ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে আমাদের যেই সুসংগঠিত যে কোর্সগুলো আছে, বিশেষ করে A1 A2 B1 B1 এখনো চলছে, B1 এখনো শেষ হয় নাই। A2টা হচ্ছে সবচেয়ে সুন্দরভাবে একটা প্লেলিস্ট দ্বারা করতে পারছি আল্লাহর রহমতে। এখন পর্যন্ত 58টা ভিডিও আছে, আশা করি আর অল্প কয়েকটা এখানে যোগ হবে, কিন্তু মূলত হচ্ছে A2 কোর্সের যত ভিডিওটা আছে, যা যা গ্রামাটিক দরকার, ইভেন পরীক্ষার প্রস্তুতি পর্ব সহ আমরা হচ্ছে এইখানে সবার জন্য উন্মুক্ত করে দিতে পারছি। ঠিক আছে, এগুলো আপনারা মানে হচ্ছে যখন কেউ খুব ভালো মতো সময় নিয়ে শিখতে চাবেন, লিখে লিখে খুব ভালোভাবে চর্চা করতে চাবেন, যে কেউ যে কোনো সময় তার নিজের সুবিধাজনক সময়, তখন হচ্ছে এই যে A1 A2 B1 এর যে আমাদের প্লেলিস্টগুলো আছে এগুলো যেরকম দেখতে পারবেন, এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপের ভিডিওগুলো দেখেও হচ্ছে আগায় যেতে পারবেন। কেন এগুলো করলাম, কারণ ধরেন প্রচুর পরিমাণ মানুষজন আছে যারা হচ্ছে আমাদের সঙ্গে আমরা কোর্সগুলো আমাদের মেনলি করানো শুরু করছিলাম যখন, এটা ছিল হচ্ছে আমাদের জন্য একটা অন্যরকম সময়, যেই সময়টা আমার 2023 সালের আগস্ট থেকে শুরু করছি, তারপর থেকে এখন পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে 300+ স্টুডেন্ট আছে। আমরা 2023-এর আগস্ট থেকে কোর্স করানো শুরু করছিলাম আমাদের সাথে, পেইড কোর্স যারা করতে চায়। এখন ওরা হচ্ছে আল্লাহর রহমতে সবাই বেআইনস পাস করা শুরু করছে, আমাদের কয়েকজন স্টুডেন্ট হচ্ছে হাউস বিল্ডিং পাওয়া শুরু করছে। তো যাই হোক না কেন, কেউ চাইলে হচ্ছে আমাদের সাথেও হচ্ছে A1 A2 কোর্সগুলো আমাদের ভিডিও দেখার পাশাপাশি আরো ভালোভাবে যাতে চর্চা করতে পারে, বেসিক থেকে শুরু করে আরো অনেক ভালোভাবে যাতে হতে পারে, এজন্য হচ্ছে আমরা এখনো হচ্ছে কোর্সগুলো ওপেন করে দিয়ে রাখছি 2024 সালের। আমাদের এর আগেও হচ্ছে বেশ কয়েকটা ব্যাচ ছিল। আমাদের আগস্ট থেকে হচ্ছে মূলত ক্লাস শুরু হবে, আগস্টের 5 তারিখ থেকে 2024 সালের।
অনেকের দেখা যায় যে ঠিকঠাক মতো হয়তো প্লেলিস্ট থাকা সত্ত্বেও হচ্ছে বুঝে উঠতে পারে না যে কিভাবে দেখবে, কিভাবে আগাবে, কোনটা আগে দেখতে হবে, কোনটা পরে দেখতে হবে, কোন জায়গা থেকে চর্চা করতে হবে। তাদের জন্য আমরা হচ্ছে 5ই আগস্ট 2024 তারিখ থেকে A1, A2 এবং B1 এর কোর্স শুরু করব আরকি। B1 এর কোর্সের সিট আছে মাত্র আর 60টা। এটা প্রায় শেষের দিকে। আমাদের নিজস্ব স্টুডেন্টরাই হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে। A2 এবং A1 এর হচ্ছে বেশ কয়েকটা এখনো সিট ফাঁকা আছে। যদি কেউ ভর্তি হতে চান আমাদের সাথে, তাহলে দয়া করে হচ্ছে 3 আগস্ট 2024 ভিতরে আমাদের একটা অফিসিয়াল ফোন নাম্বার আছে। এইখানে হচ্ছে একটু যোগাযোগ করবেন। আমি ভুলে যেতে পারি, এইজন্য আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট তথ্যটা একটু আগে দিয়ে রাখার চেষ্টা করছি। 0312506395, এইটায় হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা হচ্ছে কোর্সের যেই সময়সীমা আমরা যেটা বললাম যে 2024 থেকে এখন থেকে যদি কেউ শুরু করে, তাহলে হচ্ছে আমাদের সাথে কিভাবে আগাতে পারবে। এখন হচ্ছে আপনারা সামনে আগাই। আগস্ট 2024, এরপরে কেউ পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে মোটামুটি ধরেন হচ্ছে জুলাই 2025-এর মধ্যে সে প্রস্তুত হয়ে গেল B1 এর সার্টিফিকেট নিয়ে এবং অন্যান্য যা দরকার আমরা এর পাশাপাশি হচ্ছে এই স্টুডেন্টদের সিভি এবং আনসাইবে বা কাভার লেটার যেটা আছে, আমরা এটা বেসিক একটা কাভার লেটার কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে আমরা হচ্ছে বেআইনস কোর্সে দেখানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তো মূলত হচ্ছে এইগুলো নিয়ে তারপরে অ্যাপ্লাই করা শুরু করলো। তারপরে 2025-এ হোক অথবা 2026-এ হোক, যেই ইনটেকেই আসতে পারুক না কেন, যেমন এরপরে থাকবে হচ্ছে 2025-এর সেপ্টেম্বর, তারপরে থাকবে হচ্ছে 2026-এর এপ্রিল। যে কোনো একটা সময় হয়তো কেউ তার যে বেওয়ারবুম গেসপ্রেক অথবা হচ্ছে ফরস্টেলুং গেসপ্রেক, এই জিনিসগুলো যেইগুলো আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ইন্টারভিউ, না ইন্টারভিউ, ইন্টারভিউগুলো দিয়ে যদি কোনো এমপ্লয়ারকে সে যদি ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে হচ্ছে খুব সহজেই আসতে পারবে। এখন অনেকে মনে করতে পারে যে না ভাইয়া, এই তো জার্মানির মতো একটা দেশে জার্মান ভাষায় কথাবার্তা বলে ওদেরকে কনভিন্স করতে হবে। অবশ্যই এটা একটা পরিশ্রমের কাজ। যারা ঘরের খেয়ে ঘরের মানে খুব জায়গায় থাকতে অলসতায় বা হচ্ছে আরামে হচ্ছে জীবন পার করে দিতে চাবেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা মানে বাংলাদেশ ছাড়বেন না। তাহলে আপনি পৃথিবীর কোনো দেশে যাওয়ার দরকার নেই, বাংলাদেশের মতো আরাম আর আপনি পৃথিবীর কোথাও পাবেন না। কিন্তু আপনি যদি সংগ্রামী হইতে চান, আপনি আপনার ক্যারিয়ারে সাকসেসফুল হইতে চান, যেমন কেউ যদি এই সময়টায় চলে আসতে পারে, ঠিক আছে, এই 2025-এর সেপ্টেম্বর ইনটেকটা আমি ধরলাম, এই সময় কেউ চলে আসতে পারে, তার আউসবিল্ডিং হবে হচ্ছে 3 বছরের, ড্রাই ইয়ার 3 বছরের। এখন দেখেন 2025 গেল, তারপরে 2026 আসবে, তারপরে 2027 আসবে, ঠিক আছে, 25, 26, 27। তো 2028 সালে গিয়ে কেউ একজন যখন হাউস বিল্ডিং কমপ্লিট করে ফেলবে, সেইখানে তার কি হবে, হাউস বিল্ডিং এর একটা সার্টিফিকেট পাবে। এবং যে পুরাটুকু সময় আপনারা চিন্তা করতে পারবেন না যে এই পুরা সময়ে কোনো একটা স্টুডেন্ট যখন হাউস বিল্ডিং করতে থাকবে, তার মোটামুটি এভারেজ টাকা পয়সা যেটা, এটা 1000 ইউরোর মতো হবে। ধরে নেন 1000 ইউরো, প্লাস মাইনাস কিছু না কিছু হতে পারে। আপনি ব্লক অ্যাকাউন্টের সমান পরিমাণ টাকা পয়সা পেলে আপনার ব্লক নিয়ে চিন্তা করার দরকার নেই, ওটা একটা এক্সেপশন, ওটা নিয়ে এখন কথা বলবো না। আপনি পুরাটুকু সময়ে 1000 ইউরো করে যে টাকাটা পাবেন, এইখান থেকে আপনি আপনার নিজের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স, পেনশন সব কিছু কেটে কুটেও তারপরে আপনার কাছে কিছু না কিছু থাকবে। এখন গভর্নমেন্ট, জার্মান গভর্নমেন্টের আগে রুলস ছিল হচ্ছে যারা হাউস বিল্ডিং করবে এদের জন্য হচ্ছে সপ্তাহে মাত্র 10 ঘন্টা কাজ করার সুযোগ ছিল, সেই হিসাবে মাসে কাজ করতে পারতো কেউ একজন পার্ট টাইম জব, এটা ছিল হচ্ছে 40 ঘন্টা। কিন্তু এখন গিয়ে কাহিনী চেঞ্জ হয়ে গেছে, এই বছর থেকে নতুন নিয়ম হয়েছে, স্টুডেন্টরা হাউস বিল্ডিং এর এরা হচ্ছে 20 ঘন্টা করে কাজ করতে পারবে, মানে হচ্ছে ন্যূনতম 80 ঘন্টা কাজ করতে পারবে। এখন জার্মানিতে প্রত্যেক ঘন্টার রেট হচ্ছে 12 ইউরো 41 সেন্ট, যেটা আগামী বছর আরো বাড়বে, এটা পার আওয়ার। আপনি এই 80 ঘন্টা সরি
যদি এই ৮০ ঘন্টা সমসংখ্যক কাজও যদি আপনি করেন, তাহলে দেখেন হচ্ছে কি পরিমাণ টাকা আপনি সর্বনিম্ন ইনকাম করতে পারবেন। 12 ইউরো ৪১ সেন্টের নিচে কেউ কাউকে বেতন দিয়ে রাখতে পারবে না। জার্মানির নিয়ম হচ্ছে একটা ন্যূনতম বেতন থাকতে হবে। সো আমরা যদি দেখি ৮০ ঘন্টা গুণ 12 ইউরো ৪১ সেন্ট, এটাই 12 ইউরো ৪১ সেন্ট, এই যে টাকাটা ৯৯২ ইউরো ৮০ সেন্ট, এটা হচ্ছে ইউরো। আপনি এইটাকে যদি আরো বাংলাদেশি টাকায় মোটামুটি ১২৫ টাকার ১২০ টাকা এরকম উঠানামা করে, এই যে দেখেন এই পরিমাণ টাকা আপনি বাড়তি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আউসবিল্ডিং করার পাশাপাশি, ঠিক আছে? ১,২৪,১০০ টাকা। এই যে আউসবিল্ডিং এর ১,০০০ ইউরো পাচ্ছেন, এই ১,০০০ ইউরো ছাড়াও আপনি হচ্ছে প্রায় আরো ইনকাম করতে পারবেন প্রায় আরো ১,০০০ ইউরো। সব মিলে আউসবিল্ডিং চলাকালীন সময়ে একটা স্টুডেন্টের ইনকাম যদি ২,০০০ ইউরো হয়, ঠিক আছে, এই ২,০০০ ইউরো এই যে যা দেখছেন যেই পরিমাণ ইন্টু ২,৪৮,২০০ টাকা, এটা হাউস বিল্ডিং চলাকালীন সময়ে যে কেউ পেতে পারবে। এখন আপনি মনে হইতে পারে যে ভাইয়া এটা তো হচ্ছে পারবো এত কাজ করে? দিব্যি পারবেন। এই যে আপনাকে বলা হয়েছে এখানে পার্ট টাইম জবের কথা, এই পার্ট টাইম জব আপনি হচ্ছে দরকার হলে আপনাদের ছুটির দিনগুলো আছে, ছুটির দিনগুলোতে করতে পারেন। যেমন হচ্ছে শনিবার এবং রবিবার, এই ২টা দিনে হচ্ছে খুব সহজেই করা সম্ভব। এই ২টা দিনে কেউ যদি কাজ করে, ২ দিনে কিছু না হলেও হচ্ছে ১৫ ঘন্টা কাজ করতে পারে ২ দিনে। তো সেটাও যদি আপনি হিসাব করেন ৪ সপ্তাহ হিসেবে ৬০ ঘন্টা কাজ করতেছেন। তো ৬০ ঘন্টায় বেতন যা আসবে তাও খারাপ না। ৬০ গুণ ১২ ৪১, ৭৪৪ ইউরো, প্রায় ৭৪৫। এবার হচ্ছে বাংলাদেশি টাকা ১২৫ টাকা, ৯৩,০৭৫ টাকা, ঠিক আছে? এই পরিমাণ টাকা আপনারা হচ্ছে, মানে কেন টাকার কথা বলছি, কারণ আপনি আসার আগেই আপনি চিন্তা করবেন আপনার ক্যারিয়ার প্রসপেক্ট কি হতে যাচ্ছে। আপনি যে যুদ্ধে যাবেন, আপনি যে এত কষ্ট করবেন বাংলাদেশে বসে A1 A2 B1 পড়বেন, এবং আপনি প্রত্যেক দিন ন্যূনতম ২ ঘন্টা ৪ ঘন্টা ৭ ঘন্টা ৯ ঘন্টা ১১ ঘন্টা পড়াশোনা করবেন, আপনার এই পরিশ্রম এর ফলাফলটা আপনার সামনে কি আসতে যাচ্ছে? কারণ সবারই হচ্ছে একটা লক্ষ্য থাকে যে না আমি এইগুলো করব, করার পরে আমার দিন শেষে কয় টাকা থাকবে, আমি কয় টাকা বাংলাদেশ পাঠাইতে পারবো, আমি যদি লোন নিয়েও আসি কিছু টাকা আমি পাঠাইতে পারবো নাকি, আমার বাসার মানুষজন তো হচ্ছে এত বুঝে না, আমার তাদেরকে বুঝাইতে হবে। সো বোঝাটা হচ্ছে, এটা একটা ফিলোসফি যে আপনি আগে ঠিক করে নিলেন যে না আমি এখানে আসবো, তারপরে হচ্ছে আমি একদম প্রপারলি পড়াশোনা করব, পাশাপাশি আমি পার্ট টাইম জব করব, করে আমি হচ্ছে বাংলাদেশেও যেরকম ৩০ ৪০ ৫০ ৬০ হাজার টাকা ৮০ হাজার টাকা আমি পাঠাবো, এবং আমি নিজেও এখানে ঠিকঠাক মতো চলতে পারবো। এবং যখন কেউ হাউস বিল্ডিং করতে আসে, তার ল্যাঙ্গুয়েজ লেভেল বে1 থেকে বে2 পর্যন্ত হয়, সে আর মানে ১২ ইউরো ৪১ সেন্টে কাজ করে না সাধারণত। সবাই দেখা যায় ১৫ ইউরো ১৮ ইউরো, ঠিক আছে, বা ২৫ ইউরো পার আওয়ারে হচ্ছে কাজ করে। এটার বিষয় ভিন্ন। কিন্তু এটার একটাই জাস্ট শর্ত আছে, আপনি যেই ফিল্ডে আপনি কাজ করবেন, কেউ যদি ধরেন হচ্ছে ইয়াতে আসে, কেউ যদি নার্সিং করতে আসে, নার্সিং রিলেটেড অন্য কোনো জায়গায় পার্ট টাইম জব করতে পারবে না। তার অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টরে করতে হবে। সে ফর এক্সাম্পল সে হয়তো ম্যাকডোনাল্ডসে হয়তো পিজা বার্গার বানাবে, ঠিক আছে, এরকম একটা দোকানে করলো, বা অন্য যে কোনো সাইডে করলো। প্রতিবন্ধকতা শুধু পার্ট টাইম জবের ক্ষেত্রে একটাই। আর যে পড়াশোনা রয়েছে, আপনারা এইখানে আসার পরেও হচ্ছে পুরো জার্মান ভাষায় আপনাকে ক্লাস নিবে, কোর্স করতে হবে। বাংলাদেশের আগে যেই সব স্টুডেন্টরা আসতো আগের বছরগুলোতে, এই বছরে হচ্ছে অলরেডি সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট হচ্ছে হাউস বিল্ডিং এ চলে আসছে। কারণ মোটামুটি ২০২২-২৩ থেকে একটা আলোড়ন তৈরি হয়েছে, এবং এই বছরে সম্ভবত ২৬ জনের উপরে অলরেডি ডয়েচল্যান্ডে চলে আসছে হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট নিয়ে, যেইটার সংখ্যাটা আগের বছরগুলোতে ১০ও ক্রস করতো না। ২ জন ৪ জন ৬ জন, ঠিক আছে, ৮ জন বড় জোর এই পরিমাণ আসতে পারতো, এর চেয়ে বেশি এত আসতো না। এখন এই সংখ্যাটা পরিবর্তন হয়ে হচ্ছে প্রায় ২০-এর উপরে, অলরেডি এই বছর শেষ হয় নাই, ২৬-এর উপরে চলে গেছে। এই মাসেও, এই সামনে আগস্টেও আরো প্রায় ২-৩ জন ফ্লাই করে চলে আসবে। এটা হচ্ছে আশার বিষয় যে আমরা জাতি হিসেবে আগে যেরকম একটা টেনশনের মধ্যে থাকতাম যে পড়তেছি হবে কি হবে না, এখন মানুষের অহরহ হচ্ছে।
ঠিক আছে? এইগুলো হচ্ছে আশার বিষয়। এবং যখন বাংলাদেশীরা কোনো এক জায়গায় কাজ করে, আল্লাহর রহমতে আমাদের যেখানেই কাজ করি ওইখানে একটা সুনাম থাকে। সুনাম থাকার কারণে আমাদের হচ্ছে যে অন্যান্য এমপ্লয়ি যারা আছে, যদি কখনো দেখে যে না অন্য আরেকজন বাঙালিকে এরকম পাইছে, তারা হচ্ছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে আমি যেখানটায় কাজ করি এখানে বাঙালি প্রচুর কাজ করে এবং আমাদের রেপুটেশন মাশাআল্লাহ বেশ ভালো। এজন্য ধরেন হচ্ছে প্রচুর পরিমাণ বাঙালি আমাদের সাথে কাজ করে। মানে অর্ধেকের বেশি আমরা বাঙালি কাজ করি। এখন আরেকটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা, যেটা হচ্ছে যদি কারো হাজবেন্ড অথবা ওয়াইফ কেউ যদি জার্মানিতে এসে থাকে, হতে পারে সে জব করছে, হতে পারে সে স্টুডেন্ট। ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য যেটা ম্যান্ডেটরি, তার মধ্যে কয়েকটা ম্যান্ডেটরি জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে A1 এর সার্টিফিকেট। যদি কারো হাজবেন্ড অথবা ওয়াইফ কেউ যদি জার্মানিতে থেকে থাকে, হতে পারে সেই স্টুডেন্ট অথবা জব হোল্ডার, জব করতেছে, A1 সার্টিফিকেট মাস্ট। এবং A1 সার্টিফিকেটের আগের নিয়ম ছিল হচ্ছে 12 মাস ভ্যালিডিটি থাকতে হবে। এখন এটা আছে নাকি আমি জানি না, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু A1 সার্টিফিকেট লাগবে, এটা মাস্ট। ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে যেই বিষয়টা হয় সেটা হচ্ছে বিশেষ করে ফ্রাউ যারা আছে, ভাবি যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা স্টাডি গ্যাপের প্রবণতা লক্ষ্য করা যায়। দেখা যায় যে আগে পড়াশোনা করতো, বিয়ের পরে আসলে পড়াশোনা করা হয় না, 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 8 বছর 15 বছরের একটা পড়াশোনার গ্যাপ চলে গেছে, স্টাডি গ্যাপ হয়ে গেছে। এবং এই সময় যেটা হয় যে বাংলা তো কথাবার্তা অন্যান্য সবকিছু দিয়ে একটা চর্চা থাকে, ইংরেজিটা আসলে খুব বেশি একটা চর্চা থাকে না। চর্চা না থাকার কারণে যেটা হয় যে অনেকে ইংরেজি ভুলে যায়। আমরা যেই জিনিসটা করানোর চেষ্টা করি এটা হচ্ছে এই পুরা যে কোর্সটা আমাদের হয় A1 এর, এবং A1 এর কোর্সের মানে আমরা 5,500 টাকা হচ্ছে সম্মানী। এর পাশাপাশি আমরা বইও দিয়ে থাকি, যাতে হচ্ছে স্টুডেন্টরা খুব ভালো বুঝতে পারে। আমাদের সাথে যারা বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছে, আপনাদের ইংরেজির জানার দরকার নাই। আমরা বাংলাতেই আপনাদেরকে হচ্ছে খুব সুন্দরভাবে লেখে উচ্চারণগুলো যতখানি সম্ভব হচ্ছে ভেঙে ভেঙে দেখায়, বলায়, চর্চা করায়। তারপরে হচ্ছে A1 এর সার্টিফিকেট পাওয়ার মতো একটা যোগ্যতা অর্জন করার মতো একটা সময়, মানে আমাদের যে কোর্সটা থাকে ওইটা 1.5 মাসের ভিতরে আমরা সাধারণত বেসিক জিনিসগুলো শিখায় দিয়ে তারপরে আর বাদ বাকি 1.5 মাসে আমরা চেষ্টা করি হচ্ছে পরীক্ষার যে প্রিপারেশনটা আছে, ওই পরীক্ষার প্রিপারেশনটা যাতে সে ঠিকঠাক মতো নিতে পারে, এর জন্য হচ্ছে যতগুলো বই আছে, মডেল টেস্ট আছে, এগুলো ঠিকঠাক মতো সলভ করায় তারপরে হচ্ছে পরীক্ষা হলে একটা স্টুডেন্টকে প্রস্তুত করে পাঠানো। যদিও 3 মাস সময়টা বেশ কম, আমরা আগে 4 মাস বা 5 মাস ধরে হচ্ছে কোর্স নিতাম, তখন হচ্ছে মানে আমি শিখায় একটু আরাম পেতাম বা হচ্ছে স্টুডেন্টরা একটু ভালোভাবে শিখতে পারতো। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষজনই হচ্ছে এটা নিয়ে খুব আমাকে অভিযোগ করলো যে না ভাই আপনার কোর্সটা 3 মাস হলে খুব ভালো হতো। পরে আমরা কোর্সটারে কম্প্যাক্ট করে আমরা হচ্ছে মানে বেশি পরিমাণে হাউস অফ গাবে বা হোমওয়ার্ক দিয়ে আমরা কোর্সটাকে 3 মাসে আনতে সম্ভব হয়েছে। এবং এর আগে আমাদের আরো বেশ কয়েকটা ব্যাচ ছিল, যাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে এখানে উপস্থিত আছে। প্রথমে আমাদের প্রত্যয়ী ব্যাচ ছিল, তারপরে হচ্ছে উদ্যমী ব্যাচ আসলো, তারপরে আমাদের আসলো হচ্ছে নির্ভীক ব্যাচ, নির্ভীক ব্যাচের পরে উৎসাহী ব্যাচ। আমাদের হচ্ছে অলরেডি আল্লাহর রহমতে আমাদের 4টা ব্যাচের স্টুডেন্ট এরা হচ্ছে A1 কমপ্লিট করে ফেলছে। আর যেইটার বিষয় নিয়ে কথা বলছিলাম, ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে A1 সার্টিফিকেট, এটা হচ্ছে একটা ত্রাস। এই যারা স্পাউস আছে তারা বেশিরভাগই A1 এর সার্টিফিকেটের পরীক্ষায় গিয়ে ফেল করে। মোটামুটি ধরে নিতে পারেন যে 70% স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় তারা ফেল করে। গোয়েথিন ইনস্টিটিউটে যারা পড়ে তারাও ফেল করে। এটা ফেল করার অন্যতম বিশাল বড় একটা কারণ হচ্ছে এরা শুধুমাত্র একটা জিনিস পাইছে, বাংলাদেশের মানুষজন নেটওয়ার্কের একটা বই, ওইটা দিয়ে সবাই হচ্ছে ওইটা কুয়ার ব্যাঙের মতো না, ওইটা সলভ করতে করতেই 2-3 মাস চলে যায়। ওইটা এমন একটা বই, ওটা দিয়ে কেউ চাইলে 4 মাস 5 মাসও পড়াশোনা করতে পারবে, এটা ব্যাপার না। দিন শেষে কমপ্লিট করতে পারতেছি নাকি, বুঝতে পারতেছি নাকি, এইটা হচ্ছে একটা ম্যাটার করে। কোন বই দিয়ে করতেছেন সার্টিফিকেটে এটা লেখা থাকবে না। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে পড়তেছেন এটা আপনার সার্টিফিকেটে লেখা থাকবে না। ঠিক আছে? আমার সার্টিফিকেট আছে আমি জানি, ওইখানে কোনো প্রতিষ্ঠানের নাম লেখা থাকে না। যেটা হচ্ছে যে আমাদের কাছে এর আগে গয়েথিন ইনস্টিটিউট থেকে বা অন্যান্য অনেকগুলো জায়গা থেকে মানুষজন দেখা গেছে বিভিন্নভাবে আশা ভরসা নিয়ে গেছে। অনেক জায়গা থেকে ঘুরে টুরে তারপরে হয়তো দেখা গেছে মন ভেঙে গেছে যে না এত কষ্ট করে পড়লাম, হলো না। ঠিক আছে? এরকম বেশ অনেকজন স্টুডেন্ট আছে। আমি হচ্ছে আপনাদেরকে একদম মানে একাধিক না 10-20টার উপরে হচ্ছে আমি উদাহরণ দিতে পারবো।
আমি আমার নিজের ঢোল নিজের পিটাতে আসলে খুব বেশি পছন্দ করি না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমি যেইটা দেখছি যে বেশিরভাগ মানুষ আসলে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়ে সময় নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় হিসাব কিতাবে মিলে না। অনেকে এসে বলে, "ভাইয়া আমার তো সামনের মাসের মধ্যেই পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাইতে হবে।" ১ মাসের ভিতরে কারোর বেস যদি দেখা যায় একদমই দুর্বল থাকে, অন্য কোনো জায়গাতে পড়ে সে না শিখতে পারে, তাহলে আসলে খুব ঝামেলা হয়ে যায়। আমরা A1 এর কোর্সটা হচ্ছে এত ভালোভাবে করানোর চেষ্টা করি যাতে A1 এর বেসিকটা দিয়ে স্টুডেন্টদের A2 এর বেসিকটা খুব ভালোভাবে দাঁড়ায় যায়। এবং A2 যেইটা থাকে আমাদের A2 কোর্সেও হচ্ছে ৳৭,৫০০, এটা হচ্ছে আমাদের সম্মানী থাকে, এবং আমাদের B1 এর কোর্সে হচ্ছে ৳৯,৫০০ সম্মানী থাকে। তো স্টুডেন্টরা কেউ যদি A1, A2, B1 3টা একসাথে করে আমাদের আপনারা যদি হাউস বিল্ডিং এর জন্য আসতে চান, ৫,৫০০, ৭,৫০০, ৯,৫০০ সব মিলায় ৳২২,৫০০, এবং এরপরে হচ্ছে জাস্ট B1 এর পরীক্ষাটা দিতে হবে। এর মাঝখানে কেউ যদি A1, A2 পরীক্ষা দিতে চান তাহলে হচ্ছে ওইরকমভাবে ফি আরো বাড়তে থাকে। জাস্ট এইটুকু আপনি হচ্ছে খরচ করতেছেন। এটা আপনার কাছে মনে হতে পারে, বাবারে বাবা! এত টাকা। কিন্তু আপনারা মানে বিশ্বাসও করতে পারবেন না। এই টাকাটা ইনকাম করতে আপনার ২ থেকে ৩ দিন লাগবে জার্মানিতে এসে। ২ থেকে ৩ দিন। যেটা আমি বললাম আপনারা একদিনে, যেটা আপনারা ইনকাম করতে পারবেন একদিনে। ন্যূনতম ৭.৫ ঘন্টা, ৮ ঘন্টার কাজ থাকে, আধা ঘন্টা পাউজে থাকে। €১২.৪১। এইটাও ১২.৪১ গুণ ৭.৫ ঘন্টা, এবং was passiert, Entschuldigung, 12.41 গুণ ৭.৫ ঘন্টা, এটা হচ্ছে ৯৩ দশমিক। এটা এরপরে হচ্ছে বাংলাদেশি টাকায় দেখেন ৳১২৫। এইটা হচ্ছে একদিনের ইনকাম থাকে আর কি, ৳১১,৬৩৪। তো কারোর যদি ১১,৬৩৪ ইনকাম থাকে একদিনে, ২ দিনে তার ইনকাম হয়ে হচ্ছে ৳২৩,২৬৮। এটা একটা পার্ট টাইম জবে এসে ইনকাম। কারণ আপনার যেই জিনিস আপনারা নিয়ে, আপনি যে তলোয়ার নিয়ে আপনি ইয়েতে যাবেন, মূলত হচ্ছে যুদ্ধে যাবেন, ওই যুদ্ধে ওই তরোয়ালটা ধার দেওয়ার জন্য যদি আপনার সারা বছরে আপনি কাজ করতে পারবেন যে কয়দিন, ন্যূনতম আপনি ১৪০ দিন কাজ করতে পারবেন। ঠিক আছে? ১৪০ দিন আপনি পার্ট টাইম জবে কাজ করতে পারবেন। ১২০ থেকে ১৪০ পাক্কা। সেইখানে আপনার যদি জাস্ট ২ দিনের কাজের টাকা যদি আপনাকে হচ্ছে ইনভেস্ট করতে হয় এটা বাংলাদেশে বসে, এটা আসলে কিচ্ছুই না। এটা তো শুধু ১ বছরের হিসাব। এরপরে তো আপনি সারা বছর, সারা জীবনই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ বেচে, বেচেই খাবেন। ডয়েচল্যান্ডের মূলত ওদের ডিমান্ড একটাই, আপনি ল্যাঙ্গুয়েজটা ভালো মতো পারবেন। আর কিচ্ছু লাগবে না আপনাদের। এইচএসসি কোনোমতে পাস করছেন, আপনার সার্টিফিকেটটা জার্মানি সার্টিফিকেটের সাথে ইকুইভ্যালেন্ট, কাইন্ড প্রবলেম চলে আসবে। এখন এইটা হচ্ছে একটা বিষয়, যেইটা হচ্ছে হাউস বিল্ডিং এর জন্য অনেকে এখন অপরচুনিটি ভিসা যেটা আছে, এইটার কাহিনী কি? এটার সবচেয়ে ভালো যারা হচ্ছে অলরেডি ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে, ইউনিভার্সিটি ডিগ্রি আছে বা সার্টিফিকেট আছে, অনার্স হতে পারে, মাস্টার্স হতে পারে, অথবা ব্যাচেলর হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, নন ইঞ্জিনিয়ারিং হতে পারে। এইগুলো যদি থাকে তাহলে তার পয়েন্ট থাকে হচ্ছে ৪ পয়েন্ট। এইখানে হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, এগুলো যদি আপনাদেরকে দেখাই, এইখানে গেলে দেখবেন আপনারা, কোথায় গেল, বেসিক রিকোয়ারমেন্টের ভিতরে আপনার ইংরেজি চাইছে, কিন্তু ইংরেজিটা আসলে এইখানে চাকরি বাকরিতে কোনো সার্টিফিকেটে কোথাও কোনো কাজে লাগে না। ন্যূনতম হইতে হবে হচ্ছে A1 এর সার্টিফিকেট। A1 এর সার্টিফিকেট হইলে আপনার পয়েন্ট থাকবে, আপনি পয়েন্ট হিসাবে আপনার ইন টোটাল অপরচুনিটি ভিসার জন্য যেটা দরকার এটা হচ্ছে ৬ পয়েন্ট লাগবে। ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলে হবে ৪ পয়েন্ট। A1 থাকলে আপনার পয়েন্ট হবে ০। এটা বেসিক, এটা আপনার লাগবে। এটা পয়েন্ট না থাকলেও এটা আপনার লাগবে। ইংরেজি আইএলটিএস দিয়েও হয়, কিন্তু আমি ওটার বললাম যে ওটার কোনো দরকার নেই। জার্মানি এসেও আপনি আইএলটিএস এর সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি পাবেন না। A2 থাকলে আপনি পাবেন ১ পয়েন্ট, এবং B1 থাকলে আপনি পাবেন ২ পয়েন্ট।
কেউ যদি বাংলাদেশ থাকতেই এই B1টা কমপ্লিট করে আসে, তাহলে তার যেটা হবে যে এই 4 পয়েন্টের সাথে আর 2 পয়েন্ট যোগ হয়ে তার 6 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। A1 A2 B1 এর সার্টিফিকেট থাকলে 2 পয়েন্ট, আর ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলে 4 পয়েন্ট, 6 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। বয়সের জন্য আবার একটা পয়েন্ট আছে। বয়স হচ্ছে 18 থেকে যদি 35 পর্যন্ত হয়, তাহলে হচ্ছে আপনার এদিকে সম্ভবত 2 পয়েন্ট। এই যে কোথায় H 1 point is awarded to applicants who are not over 40 years old and for a previous stay 6 months you must provide। মূলত হচ্ছে আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। আপনার এইটা হয়েছে, এখন কারো যদি B1 না থাকে, কারো যদি A2 থাকে, তাহলে সে হচ্ছে এখানে 1 পয়েন্ট পাবে, ঠিক আছে। তার এইখানে বয়সে ধরেন হচ্ছে তার পয়েন্ট চলে আসলো, আরেকটা 2 পয়েন্ট চলে আসলো। 18 থেকে 35 থাকলে হচ্ছে 2, আমি যদি ভুল না করে থাকি। আর 35 থেকে 40-এর ভিতর যদি হয়, তাহলে হচ্ছে তার 1 পয়েন্ট থাকে আর কি। এটা হচ্ছে বয়সের জন্য একটা পয়েন্ট আছে, সে এটা মিলায়ও 6 হইতে পারে। আবার হচ্ছে যে কারোর যদি আপনার জব এক্সপেরিয়েন্স যদি 2 বছর হয়, একটা পয়েন্ট আছে। আর যদি কারো 5 বছর বা 5 বছর প্লাস হয়, তাহলে হচ্ছে একটা পয়েন্ট আছে। এগুলো আপনারা ইউটিউব বা অন্যান্য জিনিসপত্রগুলো থেকে দেখে আরো ক্লিয়ার হয়ে নিয়ে নিতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে ঘটনাটা বোঝানোর চেষ্টা করব, যেগুলো আসলে কেউ সাধারণত বলে না। এই যে অপরচুনিটি ভিসাতে, এখানে আপনার মনে হতে পারে ভাই আসা যেহেতু এতই সহজ, তাহলে তো প্রচুর পরিমাণ মানুষ চলে আসতো। এই অপরচুনিটি ভিসা চান্স এন্ড কার্ডতে যেটাকে বলে, এটার ভিসা দিবে হচ্ছে 12 মাস, 12 মান্থস। এবং এইটায় এসে আপনি কোনো মতে আউসবিল্ডিং পেতে পারবেন না। তারপরে এইখানে এসে আপনি চাইলেন আপনি অনার্স মাস্টার্সে ভর্তি হবেন, এটাও আপনি করতে পারবেন না। এটা হচ্ছে শুধুমাত্র আপনি এই 12 মাসের ভিতরে যেটা করতে হবে, আপনাকে একটা পাক্কা জব ম্যানেজ করতে হবে, ফুল টাইম জব, ফল সাইট আর বাইট যেটাকে ডয়েচল্যান্ডে বলে। এইটা ম্যানেজ করার আগে 80 আওয়ার্স পার মান্থ যে কেউ চাইলে হচ্ছে পার্ট টাইম জব করতে পারবে। এখন ঘটনা হচ্ছে কেউ এইখানে আসার জন্য তাইলে কি লাগবে, আর আরেকটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টের এই টাকাটা তার লাগবে। এবং ব্লক অ্যাকাউন্টে আমার স্পষ্ট মনে নাই, কারণ আমি হচ্ছে কয়েকদিন পর পর এটা পরিবর্তন হতে থাকে। যদ্দূর মনে হয় যে 1019 ইউরো বা 1027 ইউরো আছে মনে হয় প্রত্যেক মাসে। এইটা যদি 12 মাস দিয়ে গুণ দেই, এই পরিমাণ টাকা, এবং এই পরিমাণ টাকার সাথে বাংলাদেশি টাকা যদি আপনি 125 টাকা হিসাব করেন, তাহলে দেখেন 15 লক্ষ টাকার উপরে এই টাকাটা হচ্ছে ব্লক করে তারপর আসতে হবে। এখন এই টাকা ব্লক করার পরে এই টাকাটা হচ্ছে আবার সেই 12 মাসে হচ্ছে 12 ইনস্টলমেন্টে ফেরত দিবে। এইটাও বিষয় না, অনেকের হয়তো এই পরিমাণ টাকা আছেও, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। অনেকেই আছে যাদের ফ্যামিলি বা নিজে সঞ্চয় করে হলেও মোটামুটি এই টাকা ম্যানেজ করে ফেলতে পারছে। কিন্তু ঘটনা আসলে অন্যরকম। ডয়েচল্যান্ডে আসলেও বেশিরভাগ মানুষই চাকরি পাবে না। এখন যে রেসেশনের আমল চলতেছে, এই সময়ে কারোর যদি অন্তত বেআইনসে সার্টিফিকেট বা বেআইনস লেভেলের তার ডয়েসের যে জ্ঞান অন্তত A2 নিয়েও যদি কেউ আসে, সে এইখানে এসে কিন্তু হচ্ছে পাশাপাশি যেটা করতে পারবে যে এইখানের অনেক মানে ডয়েস যে কোর্স আছে, ডয়েস কোর্সে কিন্তু সে এখানে এসেও ভর্তি হয়ে যেতে পারবে। যেই আসুক না কেন, আপনার যতই ডয়েসের জাহাজ হন না কেন, আমি বলবো হচ্ছে এই অবস্থায় আপনারা যখনই হচ্ছে আসবেন, অবশ্যই এসে প্রথম যেটা করবেন এটা হচ্ছে একটা ডয়েস কোর্সে অবশ্যই ভর্তি হবে। আপনার লেভেল অনুযায়ী ভর্তি হবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি বাংলাদেশ থেকে বেআইনস করে আসেন, তাহলে আপনি এইখানে এসে বেসওয়াইয়ে ভর্তি হবেন, অথবা বেসওয়াইও কেউ করে আসলে সে আইনসে ভর্তি হবেন। কেউ যদি আসওয়াই করে আসে, তাহলে অবশ্যই বেআইনসে ভর্তি হবেন। কোনো না কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়া কি জন্য? যাতে হচ্ছে আপনি চর্চার মধ্যে থাকতে পারেন। আপনি নিত্য নতুন কথাবার্তা থেকে শুরু করে একটা পরিবেশের সাথে কিভাবে চলতে হবে, মিশতে হবে,
এইগুলোর জন্য মন খারাপ করে বাসায় বসে না থেকে এই সময়গুলোরে হচ্ছে এখানে কাজে লাগানো। ডয়েশ কোর্স করার জন্য আপনার যদি 500 ইউরো খরচ করাও লাগে, এটা বাংলাদেশ থেকে আগে থেকে মাইন্ডসেট নিয়ে আসবেন যে না, আপনার এখানে আসার জন্য যেহেতু আসার পরে আপনার যেহেতু কোর্সে ভর্তি হইতে বলছি আমি মুকুল, আপনি বাংলাদেশ থেকে এক্সট্রা আরো 400-500 ইউরো নিয়ে আসবেন, এসেই এখানে ইনভেস্ট করে ফেলবেন। আপনার যে টাকা, এই টাকা শতগুণে আপনার কাছে ফেরত আসবে, ট্রাস্ট মি। আপনি বাংলাদেশ থেকে করে আসছেন, তারপরেও এখানে এসে যখন কন্টিনিউয়াসলি করতে থাকবেন, সবচেয়ে ভালো হয় কারো যদি বেস ওয়াইয়ের সার্টিফিকেট থাকে বা বেস ওয়াই লেভেলের যদি কারো ডয়েস থাকে, তাইলে হচ্ছে তারা খুব পাক্কা, খুব ভালো মতো হচ্ছে যে কোনো একটা জবে ঢুকে যেতে পারবে। ডয়েসল্যান্ডে ওদের চাহিদাই হচ্ছে ডয়েস খুবই ভালো হইতে হবে, এবং বেস ওয়াই থাকলে হাউস বিল্ডিং পাওয়ার নিশ্চয়তাও অনেক বেশি থাকে, এবং জব যদি কেউ চায় অপরচুনিটি কার্ডে জবও পেতে পারবে খুব আরামসে। এবং বেস ওয়াইয়ে আপনি যদি সার্টিফিকেট নাও নেন, অন্তত বেস ওয়াই পড়তে থাকবেন। এমন না যে এটা মঙ্গল গ্রহ থেকে আসা কোনো একটা জিনিস। বে আইনসের জিনিসটাই হচ্ছে মোটামুটি 60-80% রিভিশন করে আবার বেস ওয়াই। বেস ওয়াই নতুন গ্রামাটিক আছে তুলনামূলক কম, আগেরগুলোই হচ্ছে চলতে থাকে। সে আইনসেও ওরকম, বে আইনস বেস ওয়াইয়ের জিনিসটাই হচ্ছে আবার সে আইনসে হচ্ছে রিপিট হইতে থাকে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আরেকটু ব্রড পরিসরে, আরেকটু কমপ্লেক্স, ভোকাবুলারি দেখা যায় যে আরো অনেক বেশি জানতে হয়, অনেক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। এবং ডয়েচল্যান্ডে এসে কেউ যদি এখানে বেআইনস লেভেলের ডয়েশ বা আসোয় লেভেলের ডয়েশ কেউ যদি ভালোভাবে নিয়ে আসে, তার পক্ষে সম্ভব হবে হচ্ছে পার্ট টাইম জবটা ম্যানেজ করা। আদারওয়াইজ পার্ট টাইম জব ম্যানেজ করা এখন জার্মানিতে খুবই খুবই কঠিন একটা বিষয় হয়ে গেছে। অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে অনেক জায়গা থেকে। আগে যেসব জায়গায় খুব সহজে চাকরি পাওয়া যেত, এখন হচ্ছে দেখা গেছে অন্যান্য জায়গায় ভিসাগুলো হচ্ছে দেওয়া বেশি হচ্ছে। বাংলাদেশে অনেকদিন ঝুলেছিল, এরা আসতেছে, ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে তো কন্টিনিউয়াসলি আসতেছে। এই অপরচুনিটি কার্ডে যদি কারোর আসার সুযোগ থাকে, তাহলে হচ্ছে এরকম সিস্টেম করে তার চলে আসা উচিত। চলে আসার পরে তারপর আপনি এখানে পার্ট টাইম জব টব এটা ওটা ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে বা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, শুধুমাত্র ডয়েশ ডয়েশ যদি কারো ভালো হয়, বে আইনস বেস হয় সে আইনস লেভেলের হয়, কিচ্ছু না হইলেও যদি তার আসওয়াই লেভেলের ডয়েশও হয়, সে অন্তত এখানে আসার পরে যদি ডয়েসটা সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখে, এবং যে পার্ট টাইম জব যেখানে ঢুকবে ওইটা যদি জার্মান একটা এনভায়রনমেন্টে হয়, তাহলে সে ইনশাল্লাহ টিকে যেতে পারবে। অনেক জায়গায় অনেক কিছু শোনা যাচ্ছে যে 12 মাসের পরে চাইলে আরো 12 মাস এক্সটেন্ড করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে ভিসা অফিসারকে বলতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে যে আপনি আপনার দ্বারা করণীয় যা যা আছে আপনি সম্পূর্ণরূপে করছেন, করার পরেও আপনার হয় না, আপনার এক্সটেন্ড সময় দরকার। তখন যদি ভিসা অফিসার ভালো হয়, কোনো স্টেটের নিয়ম কানুন যদি শিথিল হয়, তাহলে হয়তো পেয়ে যেতে পারে। নর্মালি যেটা হয় যে ডয়েচল্যান্ডে আসার পরে আপনি এখানে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় অনেক কিছু খুঁজতে থাকবেন, খুঁজতে 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 কিছু না কিছু পেয়ে যাবেন, কারণ এইখানে মানে বেকারত্বের হার আসলে নাই তেমন একটা। ম্যাক্সিমাম মানুষ যেটা আছে, যেটা হচ্ছে ডয়েশ জানে না বলে বেকার আছে। ডয়েশ যদি আপনি জানেন, আপনার কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ একটা ঠাই হয়ে যাবে। এবং যেটা বললাম যে আপনি যদি পার্ট টাইম জব এমন একটা জায়গায় করেন যেখানে হচ্ছে ডয়েশ দিয়েই আপনার কথাবার্তা বলতে হবে, সো আপনার দ্বারা খুব ভালো মতো এইখানে একটা ফুল টাইম জব, যে কোনো টাইপের একটা ফুল টাইম জব ইনশাল্লাহ ম্যানেজ করে নেওয়া সম্ভব হবে। আর তারপরে জার্মান যে ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো, এগুলো অনেক অফিস থেকেও হচ্ছে অফার করে যে ঠিক আছে, আমরা আপনারা যদি সুযোগ দেই, তাহলে কি আপনি আরো ডয়েশ ভালো মতো শিখবেন নাকি, দরকার হলে আপনার পিছনে আমরা টাকা ইনভেস্ট করবো। বছরে এরকম অনেক কোম্পানি আছে 1500 ইউরো 3000 ইউরো ইনভেস্ট করে এমপ্লয়ীদের পিছনে, যে আপনার পিছনে ডয়েসের পিছনে আমরা ইনভেস্ট করব, আপনার যদি ওয়ান টু ওয়ান কোনো কোর্সের দরকার হয় এটারও ম্যানেজ করে দেয়। এইখানে নিয়ম কানুনগুলো এরকম ফ্লেক্সিবল। এইখানে আগে যেটা হয়েছে, আপনাদেরকে জাস্ট ইতিহাস বলি, যেটা হয়েছিল হচ্ছে কানাডাতে, এবং ওরা যেটা করছিল এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি ভিসা নামক একটা ভিসা চালু করছিল, যেটার মাধ্যমে হচ্ছে মানুষজন খুব তাড়াতাড়ি এসে 2-3 বছরের মধ্যে পিআর পাসপোর্ট পেয়ে যেতে হতো। আমরা বাঙালিরা কি করছে, আমরা তাকায় তাকায় দেখছি এটার দিকে, খোঁজ খবর নিছি, এবং যেটা হয়েছে যে আমাদের এই প্রস্তুতি নিতে নিতে ইন্ডিয়া, চায়না, অন্যান্য দেশ, পাকিস্তান থেকে শুরু করে সবাই
দেদারসে ততক্ষণে অ্যাপ্লাই করে ওরা আগে থেকে রেডি হয়ে হচ্ছে ওরা মানে চলে গেছে। তারপরে বাঙালিরা যখন অ্যাপ্লাই করা শুরু করছে ৪ লাখ মানুষের পিছনে, ২ লাখ মানুষের পিছনে, এরকম হয়েছে। এখন যেই জিনিসটা হচ্ছে অপরচুনিটি কার্ডে, আপনারা হয়তো দূরে থেকে বুঝতেও পারতেছেন না, অথচ ইন্ডিয়া এবং চায়না থেকে ধুমসে মানুষজন আসতেছে, ইভেন পাকিস্তান থেকে পর্যন্ত। আরো অন্যান্য যে দেশ আছে এরা লাখে লাখে চলে আসবে, সবাই লাখে লাখে আসবে। এবং এরা আসলে আপনার কি মনে হয় যে এরা এখানে টিকে যেতে পারবে না? খুব ভালো মতো টিকে যেতে পারবে। এরা অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে। এরা যখনই শুনছে অপরচুনিটি কার্ডের কথা ২০২৩ সালে, ওরা তখন থেকে হচ্ছে পড়াশোনা শুরু করছে, শেখা শুরু করছে। এখন যখনই ওপেন করছে ওরা ধাপ ধাপ করে অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করে চলে আসবে ওরা। এবং যেহেতু দেখা গেছে কেউ একজন ১ বছর আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে, ওর এতদিনে ডয়েস অনেক ভালো হয়ে গেছে, হয়তো বেআইনস লেভেল হয়ে গেছে, বেআইনস পাস করে ফেলছে, বেআইনসের সার্টিফিকেট আছে, ঠিক আছে, অনেকে বেসওয়াই পড়তেছে, সেআইনস পড়তেছে, তারা এখানে চলে এসে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্যারিয়ার শুরু করে দিতে পারে। তো এই যে কানাডার এক্সপ্রেস এন্ট্রি ভিসার মতো যাতে আমাদের বাংলাদেশের অবস্থা না হয়, এই জন্য হচ্ছে মূলত আমরাও হচ্ছে সচেতনতা তৈরি করার চেষ্টা করতেছি যে আপনারা এখন যে যে অবস্থায় আছেন না কেন, দেশের অবস্থা তো আমরা সবাই বুঝতেছি যে দেশে আসলে মানে যে কোটার মাধ্যমে আমরা যে সাফল্য আনছি না কেন, ওইখানে কতজন মানুষের এক্সট্রা আর কাজের সুযোগ হইছে? বড় জোর ২০,০০০ মানুষের এক্সট্রা কাজের সুযোগ হয়েছে, আর ২০,০০০ মানুষের। অথচ সিরিয়ালে আছে লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেক বছর ন্যূনতম ২ থেকে ৩ লক্ষ ইন্টারমিডিয়েট পাস করে, এবং গ্র্যাজুয়েট হিসেবে বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম ৩, ৪, ৫ লাখ স্টুডেন্ট বের হয়। এখন দেশের যেই আর্থসামাজিক অবস্থা, এই অবস্থার অবনতি আরো শীঘ্রই খুবই বাজেভাবে হবে, খুবই খুবই বাজেভাবে হবে। কারণ প্রবাসী যারা আছে মোটামুটি সবাই এই আন্দোলনের যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আপনারা খুব ভালো মতোই জানেন, এগুলোতে খুবই ক্ষুব্ধ হয়েছে এবং সবাই রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিচ্ছে, একদম কমপ্লিটলি শাটডাউন করে দিচ্ছে। গভর্নমেন্টের কাছে আগে যে পরিমাণ রেমিটেন্স আসতো তার হয়তো এখন 5% আসতেছে। এবং গভর্নমেন্ট আজকেও অলরেডি হচ্ছে ২৫,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিছে বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য। সামনের দিনগুলোতে রেমিটেন্সের টাকা যদি না আসে দেশে, তাহলে এই যে সলিড যে টাকাটা যেটা আমাদের হচ্ছে আমাদের ভান্ডারে ঢুকতো, ওইটা আর যদি না ঢুকে তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে দেশের সার কিনতে হবে, হয়তো বীজ কিনতে হবে, তেল কিনতে হবে, ডিজেল কিনতে হবে। এই জিনিসগুলো কিনতে পারবে না ঠিকঠাক মতো। আমরা জানি না ভবিষ্যৎ দিনগুলো কেমন আসতেছে, তবে ২০২৪-এর পরে এখন যে সামনের যে ২ থেকে ৩টা বছর, এই ২ থেকে ৩টা বছর বাংলাদেশে খুবই খারাপ একটা সময় আসতে যাচ্ছে। যে সময়টায় বেকারত্ব তো এমনিও আছে, জিনিসপত্রের দাম তুঙ্গে আছে, অনেক মানুষ চাকরি হারাচ্ছে, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যা ইনকাম করছে ওটা দিয়ে পরিবার চালাতে পারতেছে না। আগে সঞ্চয় করতে পারতো, যা এখন সঞ্চয়ের টাকা ভাঙতেছে, লোন করতেছে, ক্রেডিট কার্ড নিচ্ছে। এটা জাস্ট কেবল শুরু। এরপরে দেখা যাবে যে পুরা বেতন দিয়ে হয়তো বাসা ভাড়াটা দিয়ে জাস্ট অল্প কিছু টাকা থাকবে, না খেয়ে যখন থাকা লাগবে বেশিরভাগ মানুষের, তখন হচ্ছে প্রচুর পরিমাণে চুরি ডাকাতি শুরু হবে এবং সমাজে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হবে। এটা সমাজ বিজ্ঞানীদের কথা, আমার কথা না। যখন দেশে বেকারত্ব থেকে শুরু করে সবকিছু এরকম চাঙ্গা দিয়ে উঠবে, তখন হয়তো আপনার মনে পড়বে যে না, এককালে তো শুনছিলাম জার্মানি যাওয়া যায়, তখন কেন আমি আফসোস করবেন যে আমি তখন থেকে কেন প্রিপারেশন নিলাম না। ওই ভাইটারেও তো দেখছিলাম, সে হচ্ছে জার্মানির টুকটুক করে অল্প অল্প করে হলেও চাকরির পাশাপাশি বা যে যেই কাজই করতেছেন না কেন ওইটার পাশাপাশি একটু একটু যদি শুরু করেন, আপনার যদি 10 মাসে না হয় আপনার 1 বছর লাগুক, 1 বছর না হয় আপনার 1.5 বছর লাগুক, 1.5 বছর না হয় 2 বছর লাগুক, আপনার অন্তত সামনের 5, 10, 15 বছরের পরে বা তারপরের যে জেনারেশন আছে, এই জেনারেশন গুলোর একটা আলাদা যে ভবিষ্যৎ আছে, যে তারা শান্তি মতো একটা দেশে থাকতে পারবে, যেখানে তাদের মানবাধিকারের জন্য হচ্ছে তাকে কেউ গুলি মারবে না। আমাদের দেশে অসংখ্য মেধাবী স্টুডেন্ট যারা হচ্ছে এই আন্দোলনগুলোতে হচ্ছে শহীদ হয়েছেন, মেধা শহীদ আমরা যাদেরকে বলতেছি, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছি আমরা। তাদের ত্যাগের বিনিময়ে দেখা গেছে যে এখন যেই প্রাপ্তিটা আসছে, এটাও আসলে যথেষ্ট না আমাদের জন্য। কারণ যদি আমাদের দেশে সব কিছু মিলায় এন্টারপ্রেনার বা উদ্যোক্তা বেশি তৈরি হইতো, কোম্পানি অনেক তৈরি হইতো, দেশে ওরকম বিনিয়োগের মতো ব্যবস্থা থাকতো, বাইরের বিনিয়োগগুলো এমনিতে কমা শুরু হয়েছে, অনেক কোম্পানি শাটডাউন হয়েছে,
এই জিনিসগুলো যদি উল্টা ক্ষেত্র হতো তাহলে আমাদের দেশের চাইতে আরামের, শান্তির, সুখের জায়গা আর পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা হচ্ছে সবাই থাকতো। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কখনো দেশ ছাড়তাম না। আমার সাথে একটা ছোট্ট ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে ২০১৬ র ২রা আগস্টে আমাকে হচ্ছে কিছু গুন্ডা বলতে গেলে ছিনতাই করছিল এবং ওই সময় আমাকে প্রায় ৭-৮ জন হচ্ছে গণপিটুনি যেটা বলে আরকি। আমার ফোনটা নেওয়ার জন্য জাস্ট ওরা আমাকে যেভাবে মারধর করছে, আমার মাথা আমি হচ্ছে হাত দিয়েছিলাম। তো একটা ঘুষি আমার হাতে লাগার পরে আমার হাত ভেঙে গেছিল আরকি। একটা হাড্ডি ভেঙে গেছিল। তার আগ পর্যন্ত আমি সম্পূর্ণরূপে মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি যেভাবেই হোক না কেন আমি বাংলাদেশে থাকবো। তখন আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল এবং ওইখানে আরো বেশ অনেকেই কাজ করতো। আমিও কাজ করতাম। আমি ওইটা নিয়েই হচ্ছে থাকতে চাইছিলাম। তার পরবর্তীতে আমার মনে হয়েছে ওই ঘটনার পরে যে না যেভাবে হোক দেশ ছাড়তে হবে। কারণ আমি এমন দেশে থাকতে চাই না যেখানে আমার নিজের জীবনের নিরাপত্তা নাই। আমার জানমালের নিরাপত্তা নাই। যেখানে দেখা গেল আমার কোনো একটা সম্পদ আমার জন্য হয়তো শত্রু হিসাবে হয়ে যাবে। তো আমি কিভাবে কি করতে পারি তখন থেকে প্ল্যান করে করে আমার প্রায় ৩-৪ বছর লেগে গেছে। ২০১৭ থেকে আমি হচ্ছে গয়েথে ইনস্টিটিউটে কোর্স করা শুরু করলাম। তারপরে টুকটুক, টুকটুক করে বেশ অনেক ঘাত-প্রতিঘাত পার হয়ে তারপর ফিন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল আমার ফ্যামিলির। ওইটার জন্য হচ্ছে মূলত আসতে অনেক দেরি হইছে। আমাকে দেখে আমার অনেকগুলো বন্ধু-বান্ধব আসছে এবং ২০১৭ তে ২০১৮ তে যখন আমি অ্যাটেম্প্ট নিচ্ছিলাম তখন আমার সাথে আমার যে রুমমেট যে ফ্রেন্ডটা ছিল ঢাকায় আমরা একসাথে থাকতাম। ওকে হচ্ছে ২০১৮ এপ্রিলেই হচ্ছে জার্মানিতে পাঠায় দিছিলাম। এবং ও আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছে। ও আমার আগে সেটেল হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়েছে। কিন্তু তারপরও আমি হচ্ছে আ মানে এইখানে এসে চাইলে হচ্ছে খুব দ্রুত আমার ক্যারিয়ারে শিফট হয়ে যেতে পারতাম। কিন্তু আমি আপনাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে একটা যেই কাজটা করতেছি, সেটার জন্য আমি আমার পড়াশোনা বা অন্যান্য জিনিসপত্রগুলো একটু লম্বা করে আমি একটু দেরি করে হচ্ছে আমার ফুল টাইম জবে ঢুকতে চাচ্ছি। এর মাঝখানে আমি হচ্ছে অলরেডি এখন B2 র কোর্স করছি। আমার ইনশাআল্লাহ C1 যেটা আছে এটা আমি কমপ্লিট করেই আমার ফুল ক্যারিয়ার শুরু করতে চাই। এবং মোটামুটি আমি আপনাদেরকে হয়তো আর আগামী বছর খানিক বা ১ থেকে ১.৫ বছর হয়তো সেবা দিতে পারব। তার আগ পর্যন্ত আমার যেটা আছে এটা হচ্ছে আমি একটা মিশন শুরু করছি যে বাংলাদেশের যেকোনো মানুষ যেকোনো সময়ে এসে যদি শিখতে চায় তাহলে তাদের জন্য এটলিস্ট যাতে একটা প্ল্যাটফর্ম থাকে যেটা আমরা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টারে হচ্ছে করার চেষ্টা করছি। কারণ অনেক সময় দেখা যাবে যে অনেকে এসে বলবে যেই সময়ে আমার করানোর হয়তো কোনো সুযোগ থাকবে না, সময় থাকবে না যে ভাইয়া মুকুল ভাই আমি হচ্ছে শিখতে চাই। বা আপনি তো ভালো আছেন। আপনি আমাদের জন্য কি করলেন? ঠিক আছে? এই প্রশ্নগুলোর যাতে আমাকে সম্মুখীন না হতে হয়, এই জিনিসগুলোর জন্যই হচ্ছে এই যে ২০২২ সাল, ২০২৩ সাল, ২০২৪, ২০২৫ এই সময়গুলো হচ্ছে ইনভেস্ট করার চেষ্টা করছি। বিনিয়োগ করার চেষ্টা করছি। যাতে আপনারা ভালো করতে পারেন। এইখানে যে আমার বিশাল কোনো মুনাফা আনতে হবে এর জন্য হচ্ছে আমি মুকুল এই কাজগুলো করছি না। আমরা যেটা আগে দেখছিলাম যে আমাদের আইনস থেকে শুরু করে আসওয়ায় যখন আমরা কোর্সগুলো শুরু করছিলাম, তখন প্রচুর পরিমাণ মানুষের হচ্ছে ল্যাক অফ মোটিভেশন দেখা গেছে। তারা ধরে রাখতে পারে নাই। ফ্রি ক্লাস ঘোষণা করলে মানুষ আসতো না। ঠিক আছে? এবং আসলেও দেখা যেত A2 র ক্লাসে তখন A1 এর স্টুডেন্টরা আসতেছে। তো ক্লাসের মান খারাপ হয়ে যাচ্ছিল। তখন থেকে আমরা চিন্তা করলাম যে না আমাদের সিরিয়াস স্টুডেন্ট দরকার। বাঙালির সিরিয়াসনেস শুধুমাত্র একভাবেই আসে, সেটা হচ্ছে যখন সে কোনো এক জায়গায় অর্থ প্রদান করে। আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। যেহেতু মানুষ এইভাবে করতে চাচ্ছে না, এইভাবে করলে ভালো হয়। তো জাস্ট কয়েনের মানে শাপলা থেকে মানুষ না হেড টেইল চেঞ্জ করে দিলাম। এখন থেকে হচ্ছে আমাদের যে স্টুডেন্ট গুলো আল্লাহর রহমতে আছে, আমাদের সবাই বেশ ভালোভাবে শিখছে। আমরা যে সবাইরে 100% খুবই ভালো মতো শিখাই দিতে পারতেছি এরকম না। কারণ ধরেন যেকোনো একটা স্কিল সেটা অঙ্ক হোক, ইংরেজি হোক, জার্মান ভাষা হোক। কোনো শিক্ষক আপনাকে পৃথিবীর কোনো কিচ্ছু শিখাইতে পারবে না। কোনো বই আপনারে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিখাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে মন থেকে খুব ভালো মতো চায়। যদি কেউ তার মন থেকে খুব ভালো মতো চায়, তাহলে সে একটা সমুদ্রের কাছে গিয়ে সে ইচ্ছামতো বালতি, বালতি পানি নিয়ে আসতে পারবে। কিন্তু আপনি যদি চামচ নিয়ে যান, আপনি আসলে খুব বেশি পানি নিয়ে আসতে পারবেন না। সো এইখানে একটা বিষয়ও থাকে যে, যে যত বেশি পরিশ্রম করতে পারবে, সময় দিতে পারবে, জার্মানিতে আসার ক্যারিয়ারের আগানোর যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে তার অত বেশি সুগম হতে থাকবে। আমরা এখন যেই মানে অবস্থা দেখছি জার্মানিতে, প্রচুর পরিমাণ বাঙালি আছে এবং আপনারা এখানে আসার পর মনেই হবে না যে আপনি এখানে বাংলাদেশের বাইরে কোনো এক জায়গায় আছেন। ট্রাস্ট মি, আপনি এখানে বেশিরভাগ
যে জেলাগুলো আছে, যে ডিস্ট্রিক্টগুলো আছে, যে শহরগুলো আছে, প্রত্যেকটা এলাকায় আপনি বাঙালি কমিউনিটি খুঁজে পাবেন। আমার নিজের শহরেই ৩০০-র উপরে বাঙালি রয়েছে এখন। প্রত্যেকটা ছোট বড় শহরে আপনি শয়ে শয়ে বাঙালি পাবেন, এবং তাদের সাথে আমাদের সবসময় দেখা হয়, কথাবার্তা হয়। আমরা একসাথে দেখা যায় ঈদের অনুষ্ঠান করি, ঠিক আছে, কালচারাল প্রোগ্রাম থাকে, অন্যান্য বিভিন্ন সময়ে গেট টুগেদার হয়, জুম্মার সময় দেখা হয়, কথাবার্তা হয়, কাজের জায়গাগুলোতেও দেখা যায় অনেক সময় বাঙালি থাকে। সো এটা একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। আপনি বিদেশে এসেও আপনি দেখা গেল যে আপনি কালচার বা অন্যান্য যে জিনিসগুলো আছে আপনি এগুলো চর্চার মধ্যে থাকতে পারবেন। জার্মান ভাষা শিখলেই আপনার দ্বারা আউসবিল্ডিং পাওয়া সম্ভব হচ্ছে কোনো ছাড়া, কোনো ধরনের ব্লক অ্যাকাউন্ট ছাড়া। যদি কোনো স্টুডেন্ট যারা মাস্টার্স বা ব্যাচেলরে আসতে চাচ্ছে, তাদের হতে পারে পড়াশোনার ভাষা ইংরেজি, কিন্তু কেউ যদি খুব ভালো মতো এই যে অপেক্ষমান সময়টা এমবাসির উপরে পিএইচডি না করে যদি সে তার জার্মান ল্যাঙ্গুয়েজের পড়াশোনাটা আগে থেকে খুব ভালো মতো শিখে আসতে পারে, তার এইখানে আসার পরে পার্ট টাইম জবগুলো, স্টুডেন্ট জব, খুব ভালো ভালো মানের খুব ভালো জব আছে যেগুলো হচ্ছে জার্মান ভাষা জানলেই হচ্ছে সে ওই সব জায়গায় কাজ করতে পারবে। ওই জায়গাগুলোতে অল্প কাজ করে বেশি বেতনে বেশি টাকা ইনকাম করা সম্ভব, যাতে আপনি পড়াশোনায় আরো ভালো সময় দিতে পারেন, আপনি আরো ভালো উল্লভ বা ছুটি কাটাতে পারেন, ঠিক আছে, এই জিনিসগুলো করা সম্ভব। যেইগুলো হচ্ছে বাংলাদেশে সাধারণত অনার্স বা মাস্টার্সের স্টুডেন্টদের মধ্যে প্রচন্ড অনীহা অনাগ্রহ দেখা যায়। এইগুলা না করে যদি কেউ এই সময়টা, যে 19 মাস 20 মাস অপেক্ষমান সময় জার্মান ভাষা শিখে এখানে আসতে পারে, তার বেআইনসে সার্টিফিকেট, বেসওয়াই সার্টিফিকেট যদি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই যদি তার থাকে, বের হয়ে সাথে সাথে জব পেয়ে, এবং জব পেয়ে খুব দ্রুত 2 4 5 বছরের মধ্যে পাসপোর্ট পেয়ে গেলে আপনি হচ্ছে পুরো নিশ্চিন্ত। পাসপোর্ট পেলে, পিআর পেলে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন, আপনি এখানে গাড়ি কিনতে পারবেন, আপনি প্রপার্টি নিতে পারবেন, আপনি স্টার্ট আপ কোম্পানি দিতে পারবেন, নিজের ব্যবসা খুলতে পারবেন, লোন নিতে পারবেন, অজস্র কাজকর্ম করতে পারবেন, যেটা আপনার পরবর্তী যে দিনগুলো আছে এই দিনগুলোতে আপনাকে হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হচ্ছে খুব ভালোভাবে সাহায্য করবে। এছাড়াও হচ্ছে জার্মানিতে কিন্তু এখন যে অবস্থা আছে, এই অবস্থাতে সব সময় থাকবে এরকম না। ডানপন্থীরা আস্তে আস্তে করে হচ্ছে সব জায়গায় দখল নেওয়া শুরু করছে। তো দিন দিন নিয়ম কানুন আস্তে আস্তে করা হতে থাকবে, কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে না, হয়তো 2 4 5 7 10 বছর লেগে যাবে। তাদের জন্য কঠিন হবে না, তাদের জন্য কোনো সমস্যা হবে না যারা স্কিলড হবে। যদি আপনি আপনার ভাষাগত যোগ্যতাটা নিয়ে ডয়েচল্যান্ডে এসে হয় চাকরি করে বা আউসবিল্ডিং করে, যে কোনো ট্রেনিং করে, ইন্টার্নশিপ করে, পড়াশোনা করে স্কিলটারে ডেভেলপ করে ফেলতে পারেন, আপনার জন্য এইখানে জীবনটা অনেক সুন্দর। জার্মান পাসপোর্ট হয়ে গেলে কিন্তু আপনার এই পাসপোর্ট নিয়ে আমেরিকা, কানাডা থেকে শুরু করে বিশ্বের প্রায় 194টা দেশে যেতে পারবেন। এখন জার্মানির যে রেসিডেন্স কার্ড, ওই রেসিডেন্স কার্ড দিয়েও আপনি প্রায় বিশ্বের 47টা দেশে কোনো ভিসা ছাড়াই ঘোরাঘুরি করতে পারবেন। এরকম অনেক সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা আর অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে এগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমি হচ্ছে জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে আমার ধারণার মতে যা যা ছিল আমি বলার চেষ্টা করছি। আশা করি হচ্ছে আপনাদের সবার কাজে লাগছে। আমি এই মুহূর্তে হচ্ছে সেশনটা প্রায় শেষ করে দিব। আমরা হচ্ছে শেষ মুহূর্তে এসে জাস্ট অল্প কিছু হয়তো প্রশ্ন নিতে পারি। যদি কেউ হ্যান্ড রেজ করেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিতে পারি, তাহলে আমরা হয়তো 2 1টা বিষয় নিয়ে কথা বলতে পারবো। জি, হিমেল ভাই, ব্রিটিশ হেয়ার হিমেল। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে তো ক্লাসটা নেবেন প্রস্তুতি নিবেন? হ্যাঁ, আসোয়ের একটা হচ্ছে ডেমো ক্লাস আছে। আমরা ওই আসোয়ের ডেমো ক্লাসটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু করব। নাজমুল হোসেন কি মনে হয় কিছু বলতেছেন? ভাইয়া 9টা থেকে শুরু করবেন? জি, আমি হচ্ছে জাস্ট কিছুক্ষণের মধ্যে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। আপনারা আমাদের সাথে আইনসের কোর্সটা করে কেমন লাগলো? পুরা বিগত ৩ মাস কেমন কাটলো আপনার? ভাই আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। এখন পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু কি করতে পারছি আর কি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা বলতে একটা ইনফরমেশন জানার ছিল আমার। এটা জি। হলো আমি তো ডিপ্লোমা হোল্ডার আর কি। আমি হুম, হুম। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি 4 বছরের। তো আপনি এখন জানতে হলো চাচ্ছেন কি এটা আমার বলেন? জানতে চাচ্ছি এটা কি আমি কি চাইলে কি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, অথবা মানে আমার জন্য কি কোনো ফ্যাসিলিটি এরকম আছে কিনা আর কি। অপরচুনিটি কার্ডে তো হচ্ছে মূলত আপনার যে ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি না থাকলেও আপনি যেটা করছেন এটা মনে হয় ডিপ্লোমা, তাই না?
হ্যাঁ, ডিপ্লোমা হোল্ডার। হ্যাঁ, ডিপ্লোমা হোল্ডাররাও হচ্ছে এই অপরচুনিটি ভিসায় হচ্ছে খুব সুন্দরভাবে আসতে পারবে। আমি হচ্ছে এটা নিয়েও দেখছি। ডিপ্লোমার যে সার্টিফিকেটটা আছে ওইটার জন্য হ্যাঁ, যেই প্রসেসগুলো আছে এইখানে আপনার ভেরিফিকেশন করা লাগবে। ওইটা আপনি করে ফেলবেন। করে তারপরে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ইয়া করবেন আরকি। আপনার যে অন্যান্য যে স্কোরগুলো আছে, স্কোরগুলো ৬ হয় নাকি আগে দেখতে হবে। ধরেন আপনার ডিপ্লোমা হ্যাঁ, আমি সার্টিফিকেট ওই যে ওখানে যদি ওই যে ওইটা ভেরিফাইড হয়ে যায় তাহলে তো স্কোর ৪। ক্যালকুলেট করে হ্যাঁ, ওখানে আমি করছিলাম, টোটাল পয়েন্ট ৬ মানে আসছে আর কি। ৬ আসলে খুবই ভালো। আর বাদবাকি যেই প্রসেসগুলো আছে ওইগুলো নিয়ে হচ্ছে আপনি হচ্ছে রিসার্চ করা শুরু করেন। ওইগুলো আমরাও আপনাকে সাহায্য করব না। ঠিক আছে? আমাকে বলেন। ওইখানে আমি অলরেডি হচ্ছে আমাদের একটা যে গ্রুপ আছে না? আউসবিল্ডিং স্টুডেন্ট, ইউরেকার স্টুডেন্টদের জন্য ওইখানেও হচ্ছে আমি জ্যাবের যে রিকগনিশনটা আছে ওইটা কিভাবে করতে হয় ওইটা দেখাই দিছি। ওটা রিকগনাইজড হয়ে গেলে ওই প্রসেসটা আপনার কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে এপ্লাই করাটা হচ্ছে অনেক সুবিধা হবে। আর A1 সার্টিফিকেটটা যেহেতু লাগবেই, A1 এর পরীক্ষাটা দিয়ে দিবেন। আর এই প্রসেসটা চলতে A2 করে ফেললেন। A2 যদি পরীক্ষা বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারেন তাহলে তো ভালো, পয়েন্টটা আর একটু আগায় থাকলেন আর কি। আর ডয়েচল্যান্ডে জি এসে ভাই, তো আপনি ধন্যবাদ প্র্যাকটিস এটা করতেই জানার পারবেন। জন্য। হ্যাঁ। হিমেল ভাই কি আর কিছু বলতে চান? ভাইয়া ওই যে রেসিডেন্স কার্ড নিয়ে বলছিল 47 টাকা, এটা কি মানে 1 বছরের ভিসা এরকম থাকলে এটা না, যদি না, একটু এটা হচ্ছে বলতেন। জার্মানিতে আসার পরে আপনার অফেনথালস্টিটেল নামে একটা কার্ড দেয়। ওই যে কার্ডটা আছে এটা দিয়েই হচ্ছে এখন বিশ্বের অনেক জায়গায় যাওয়া যায় আর কি। অফেনথালস্টিটেল, এই যে এইরকম একটা কার্ড থাকে আর কি। ঠিক আছে? রেসিডেন্স একটা কার্ড থাকে। যেটা হচ্ছে বাংলাদেশের এনআইডির মতো বলতে পারেন আপনি। এটা যদি থাকে এইটা দিয়েই হচ্ছে অনেকগুলো দেশে যাওয়া যায়। যেমন হচ্ছে ইউরোপের যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। আর আহ, এর বাদেও হচ্ছে আরো বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে খুব ইজিলি হচ্ছে রেসিডেন্স পারমিট দিয়েই হচ্ছে যাওয়া যায়, আলাদাভাবে ভিসা লাগে না। তবে জার্মানির বাইরে গেলে নিজের পাসপোর্টটা নিজের সঙ্গে নিয়ে যেতে হয়, এটা হচ্ছে রুলস। এইটুকু হলেই হচ্ছে হয়ে যায়, আর তেমন কিছু লাগে না আর কি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওয়েলকাম। না, আমি এইগুলো নিয়ে হচ্ছে বেশ কয়েকটা দেশে গিয়েছিলাম। আমার হচ্ছে মানে বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও আমার কোনো প্রবলেম হয় না, কোনো ভিসা লাগে না। এটা দিয়ে হচ্ছে হয়ে গেছে আর কি। আর আশা করি হচ্ছে সবার একটু যে ধারণা ছিল ওইগুলো একটু পরিষ্কার করতে পারছি, এবং যে ফিলোসফিগুলো নিয়ে আগানোর দরকার ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু আলোকিত করার চেষ্টা করছি মূলত। যদিও আমার হচ্ছে প্রস্তুতি অনেক বেশি ভালো ছিল না, যে স্লাইড বানায় নিয়ে এসে আমি আসলে স্লাইড দিয়ে ওইভাবে কথাবার্তা বলতে পারি না। আমার একটু মানে একটু আনইজি লাগে আর কি। আমি একটু ইনফর্মালি কথা বলতে পছন্দ করি। আর এইখানে হচ্ছে আরো বেশ কয়েকজন হচ্ছে যারা জয়েন করছেন, সবার আসলে কৌতূহল আগ্রহ দেখে খুব ভালো লাগতেছে। আজকের পুরো সেশনটাই আমরা ইউটিউবে আপলোড করে দিব। আপনাদের যদি কখনো কোনো কিছু নিয়ে জানার প্রয়োজন হয় আমাদের ইনফরমেশন বক্সে দেখবেন যে আমাদের ফেসবুকের লিংক, হোয়াটসঅ্যাপের লিংক, তারপরে ডিসকর্ডের লিংক, এগুলো আছে। এইগুলো এই প্ল্যাটফর্মগুলোতে এসে আপনারা যদি মেসেজ করেন তাহলে আমরা আমাদের সময় সুযোগ অনুযায়ী আমরা এবং আমাদের ফুল কমিউনিটির যে মানুষজন আছে, আমাদের স্টুডেন্ট যারা আছে, সবাই হচ্ছে সাহায্য করার চেষ্টা করবে। সে আপনার পড়াশোনা নিয়ে হোক বা হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো, মানে যেই যে কোনো প্রসেস নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে হচ্ছে আমরা সাধারণত আলাপ আলোচনা করে থাকি। আমরা বেশ কয়েক মাস পর হচ্ছে আমাদের এই যে আলোচনা সভা যেগুলো পডকাস্টগুলো থাকে এগুলো হচ্ছে আমরা করে থাকি। এর পরবর্তীতে আমি আরো কয়েকজনের সাথে অলরেডি কথা বলে রাখছি, যে জার্মানিতে অলরেডি যারা হচ্ছে প্রতিষ্ঠিত আছে, চাকরি করছে, আমরা তাদেরকেও হচ্ছে পডকাস্টগুলোতে নিয়ে আসার চেষ্টা করব। বিভিন্ন পেশার মানুষজন এসে যদি আমাদেরকে আরো বিভিন্ন তথ্য দেয় তাহলে হচ্ছে আমাদের অনেক সুবিধা হবে। অলরেডি আমরা এরকম কয়েকটা পডকাস্ট করছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে আউসবিল্ডিং নার্সিং এ কমপ্লিট করে ফেলছে এরকম একটা স্টুডেন্ট আছে। তো এখানে পডকাস্টের প্লেলিস্ট আছে, পডকাস্টের প্লেলিস্টে গেলেও আপনারা দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে ওই যে আউসবিল্ডিং কি কেন কিভাবে, এই একটা সেশন ছিল। এইখানে হচ্ছে আমরা ইমরান শফিকুল ভাই, যিনি হচ্ছে সম্প্রতি নার্সিং হাউসবিল্ডিং কমপ্লিট করছে, ওনার সাথে হচ্ছে কথাবার্তা বলছি। আরও অন্যান্য পডকাস্টগুলো শুনতে চাইলে এখানে শুনতে পারেন। আর হাউস বিল্ডিং নিয়ে হচ্ছে আমরা আর একটা পডকাস্ট করছিলাম, আমার খুবই পছন্দের একটা পডকাস্ট, যে হাউস বিল্ডিং কি আমরা কি আসলেই পারবো। তো এটা হচ্ছে আপনারা চাইলে শুনতে পারেন। আশা করি আপনাদের যে সময়টা আমরা আপনারা আমাদের সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এটা আপনাদের কাজে লেগেছে। একটু তথ্য দিয়ে আপনার যদি একটু অনুপ্রেরণা হয়, বাংলাদেশে বাইরে গেলে যে দেশপ্রেম থাকবে না এরকম না। বাংলাদেশের বাইরে এসেও আপনি দেশের প্রচুর কাজ করতে পারবেন, সেবামূলক কাজ থেকে শুরু করে সবকিছু। মূলত
একটা বট গাছ বা একটা গাছ যেটা মানুষকে ছায়া দিতে চাবে, যেটা কয়েকটা পাখিকে আশ্রয় নীড় হিসেবে যে একটা ব্যবহার করবে, যে গাছটাকে, ওই গাছে যদি পাতা না থাকে, ওই গাছে এসে রোদ্রে কোনো পথিক থেকে শুরু করে পশু পাখি কেউই আসলে শান্তি পায় না। আমাদেরকে হতে হবে হচ্ছে বটগাছ এবং প্রচুর পরিমাণে গাছপালা এবং পাতাওয়ালা একটা গাছ হতে হবে, যাতে আমরা আমাদের অধীন আমাদের পরিবারের বাবা মা আত্মীয় স্বজন অন্যান্য যারা আছে আমরা তাদের আশ্রয় একটা উৎস হতে পারি, একটা নির্ভরশীলতার একটা উৎস হতে পারে। সামনের যে দিনগুলো আসছে, আল্লাহ না করুক, আমি জানি না, তবে আমার প্রায় সময় ভয় হয় যে না জানি পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো বাংলাদেশ না হয়ে যায়। এবং ওই সময়টায় যেটা হবে, ওই সময়টায় প্রত্যেকটা পরিবারের যদি অন্তত একটা সদস্য একটা মোটামুটি ভালো মানের একটা দেশে থাকে, একটা পরিবার হয়তো থেকে খেয়ে ভালো মতো বেঁচে থাকতে পারবে। আদারওয়াইজ সবার সামনে একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে। অলরেডি একটা দুর্ভিক্ষর ভিতরে পুরো দেশ আছে, কিন্তু এটা আস্তে আস্তে আরো ঘনীভূত হবে এবং মানুষ হয়তো কল্পনাও করতে পারতেছে না, বাংলার মানুষ, যে সামনে আসলে দিনগুলো কত খারাপ আসতে যাচ্ছে। আমি দোয়া করি যাতে সবসময় ভালো থাকে, কিন্তু আমার সবকিছু মিলায় সবসময় মনে হয় দেশে একটা গৃহযুদ্ধ লাগতে গেল, এই বুঝি একটা দুর্ভিক্ষ লাগতে গেল। তার ছোটখাটো একটা নমুনা আমরা হচ্ছে এই জুলাই 2024 এই মাসটায় আমরা দেখতে পাইছি, যে এটার আসলে বলে বোঝানো যাবে না যে এই সম্পূর্ণ যে ট্র্যাজেডিটা হয়েছে, এটা আমাদের জাতিকে সারা জীবন হচ্ছে বয়ে নিয়ে যেতে হবে। আমাদের সোনার যে সন্তানগুলো আছে, এরা যেখানে আলোকিত করতে পারতো, এরা এখন আর নাই। আমাদের এখন নিজেরা প্রিভিলেজড, আমাদের দায়িত্ব হচ্ছে আহ, যে আমাদের বাবা মার স্বপ্ন, যে পরিবারের স্বপ্ন, আমরা সফল হব, ক্যারিয়ারে ভালো করব, এটারে আগায় নিয়ে যাওয়ার। যার যে অবস্থায় আছে না কেন, সে সেই অবস্থা থেকেই জাস্ট জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো শিখলে, যদি ব্লক থাকে অপরচুনিটি কার্ড বা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আর যদি ব্লক না থাকে হাউস বিল্ডিংয়ে চলে আসতে পারেন। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা একটা কথা সবসময় হচ্ছে সবাই বলে থাকে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।